আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন কোর্সে একটা নতুন যাত্রায় তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। আমি মুস্তাফিজুর রহমান সানি তোমাদের সাথে যুক্ত থাকবো আগামী 10 মাস আমি আইসিটি সাকিব নিয়ে। হাসান। আমি তোমাদেরকে পড়াবো বাংলা, সুন্দর করে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি শব্দ ব্যাখ্যা করে পড়াবো। পুঙ্খানুপুঙ্খ বানানটা লেখেন তো ভাই, কি রে ভাই, আটকাতে যাবেন এই জায়গায়। আমি বলছি পড়াবো, আমি কি বানান লিখবো? আচ্ছা, আমি পড়াবো। দেখি তোমরা কে কে আসছো কি আসছো নাই। ওরে বাপরে, 40 জন হয়ে গেছো। তো তোমাদের পরিচিত যত কোনো বন্ধু বান্ধব থাকে এই কোর্সে তাদেরকে একটু মেনশন দাও, আমরাও এভরিওয়ান মেনশন দিতেছি। আর আজকে টানা 2টা ক্লাস, টানা না মাঝখানে গ্যাপ আছে ভালোই। আমি আসবো 10টার সময় তোমাদের বাংলা ক্লাস নিতে, পড়াবো হচ্ছে মাসি পিসি। আগে বলে দিলাম, সানি ভাই মনে হয় বলে দিছিল যে উনি 3.1 পড়াবে, বাট আমি বলছিলাম না। যতটুকু পারি তোমাদের হেল্প করার জন্য আমি থাকবো ব্যাক এন্ডে, আর আমার ক্লাসে ব্যাক এন্ডে সানি ভাই থাকবে। তো তোমরা যে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবা ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আর একসাথে প্রথম ধাক্কা থেকে ঠিক আছে, তাহলে লেট না আবার প্রতারণা গ্রুপে পোস্ট দিবা, কথাই কইছে 10 মিনিট জায়গা আমি আগে পালাই। আর প্রতারণা গ্রুপে পোস্ট দিলে দিও, আমরা দুই ভাই প্রতারণা গ্রুপ একটা কিনবো এবার। আমি হচ্ছে লাভ রিঅ্যাক্ট দিব, তোমরা দিও। আর আমাদেরকে একটু ট্যাগ দিও ভাই, ঠিক আছে? ট্যাগ দিলে আমরা ভালো, দেখি। নোটিফিকেশনটা আসবে। হ্যাঁ, আমাদের একটু ফলো আরো বাড়লো। ওকে, দেখো সবচাইতে ভালো লাগার জিনিস এই যে শুরুতে তোমরা সবাই মাশাআল্লাহ কি সুন্দর ক্লাস করতেছো, আর সবচাইতে খারাপ লাগার জিনিস কিছুদিন পরে তোমরাই ক্লাস করবা না লাইভে, তখন একা একা লাগে। ইউসা, আলহামদুলিল্লাহ, তোমরা যারা যারা সালাম দিছো সকলকে একসাথে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, ভাবিও ভালো আছে আলহামদুলিল্লাহ। জুবায়ের, শাফিক, বিদ্যা, হ্যাঁ কি অবস্থা বলো? হ্যাঁ কি অবস্থা বলো? সাউন্ডে কি কোনো প্রবলেম আছে? এবার একটু বলো, হ্যাঁ এখন একটু চেক করে একটু জানাও। বিদ্যা, শেফা, এখন সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ আমি শুনে ফেলেছি। বিষয়টা হচ্ছে যারা যারা বলতেছো নতুন জামাই কি করে বিয়ের পরে সুন্দর হয়ে গেছে, এটা স্বাভাবিক ভাই। আমি হচ্ছে ফাহাদ স্যার কিছুদিন আগে বিজিএস লাইভ ক্লাস নিচ্ছিল তোমাদের এসএসসি 24 যারা, তাদের ক্লাসে। তো ফাহাদ স্যার ওইখানে বলছিল বউ হচ্ছে সব থেকে বড় সম্পদ। ওইখানে আমি একটা কমেন্ট করছিলাম, স্যার তাইলে আমি গরিব। তো ফাহাদ স্যার আবার এই অসমতা সহ্য করতে পারে না, উনি বললো যে আচ্ছা ঠিক আছে সানি তুমি গরিব, আসো তোমাদের বিয়ে দেই। দিয়ে দিল, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, ওকে। আর এই যে তোমরা দেখো আজকে যে ক্লাসটাতে আমি দাঁড়িয়েছি, এই যে সুন্দর একটা স্লাইড নিয়ে তোমাদের সামনে দাঁড়াইছি, এই স্লাইডটা বানিয়ে দিছে আমাদের স্টুডেন্ট যারা এসএসসি 24 আছো তাদের বড় ভাই, আর যারা এইচএসসি 25 আছো তাদের হচ্ছে তাদের বন্ধু বলতে পারো শাফিক। ওকে আমরা অনেক ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, আজকে যে ক্লাসটা আছে এই ক্লাসে এমনও কয়েকজন ক্লাস করতেছে লাইক তন্নি, বা হচ্ছে ওরা আরো অনেকে আছে যারা এইচএসসি 23 ব্যাচ, তন্নি আছে, রাদ আছে, মাহি আছে। তো তোমাদের অলরেডি আমরা মডারেটর প্যানেলটা হচ্ছে তোমাদের সামনে সাকিব ডিক্লেয়ার করছে। তোমরা জানো যে এইবার তোমাদের ক্লাসে প্রত্যেকটা কমেন্ট আমরা চেষ্টা করব একটু নজরে দেওয়া। তবে এটা আরো ভালো লাগবে যদি তোমরা অপ্রয়োজনীয় কোনো কমেন্ট না করে, হ্যাঁ তাইলে সেক্ষেত্রে আমাদের ভালো লাগাটা আরো বেশি কাজ করবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। হ্যাঁ আমি ধনী হয়ে গেছি, তাহলে আসো। হ্যাঁ, আচ্ছা, তাহলে শুরু করি। আজকে প্রথম দিন তো তাই একটু কথাবার্তা হবে, এটা তোমরা জানো প্রথম দিন একটু হয়। তো আজকে দেখো, আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো হচ্ছে সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস ও পরিচিতি, যেটা হচ্ছে অধ্যায় 3 লেকচার 1 আজকে আর কি। হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা পড়ানোর আগে সবার ফার্স্টে আমি একটু কোর্স প্ল্যানটা নিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে চাই। যে এই যে একটা লম্বা প্ল্যান, এই লম্বা প্ল্যানে আমি তোমাদেরকে কিভাবে পড়াবো, হ্যাঁ, বা কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার যাবে, কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার হবে, এই জিনিসগুলো সুন্দর করে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, ঠিক আছে? ঠিক আছে,
আরে ভাই দাঁড়া, পড়ানো শুরু করতেছি, আর যদি পোস্ট দেস তো দে পোস্ট, লাগা পোস্ট, এটি নিয়ে প্যারা নাই, ঠিক আছে? খেয়াল করো। তো সবার ফার্স্টে আজকে আমি কি শুরু করতেছি, সবার ফার্স্টে আজকে আমি শুরু করতেছি হচ্ছে চ্যাপ্টার 3.1। হ্যাঁ, 3.1 মানে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, যেটা নাম হচ্ছে কি নাম্বার সিস্টেম। এই নাম্বার সিস্টেমটা আজকে আমি পড়ানো শুরু করতেছি তোমাদেরকে আল্লাহর নাম নিয়ে। এই যে নাম্বার সিস্টেমটা আমি তোমাদেরকে পড়াবো, এই নাম্বার সিস্টেমটা পড়ানোর পরে চ্যাপ্টার 3.1-এর তোমরা যারা প্রথম কলেজে যাবা, কলেজে গেলেই কিছু কিছু কলেজ তোমাদেরকে সংখ্যা পদ্ধতি পড়াবে। এইচএসসি 26 যারা আছো, যারা 25-এর আছো, তারা অলরেডি এগুলো সম্পর্কে অনেক কিছু জেনে গেছো। হ্যাঁ, তো আমি 26-দেরকে একটু বেশি ফোকাস করব, হ্যাঁ, ওদের উদ্দেশ্য করে। এতে তোমরা মন খারাপ করবে না। আবার তোমরা এটাও শিওর থাকো যে তোমাদের টেস্টের আগে তোমাদের সিলেবাসগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখো, এই যে নাম্বার সিস্টেমটা পড়ার পরে এরপরেই আমরা একটা থিওরি চ্যাপ্টার পড়বো। হ্যাঁ, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে কি চ্যাপ্টার 2। হ্যাঁ, চ্যাপ্টার 2 এর নামটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। চ্যাপ্টার 2 এর নামটা হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। এরপরে হচ্ছে আমরা এই থিওরি চ্যাপ্টারটা পড়ব। এই থিওরি চ্যাপ্টারটা যখন পড়া শেষ হবে, এটা পড়া শেষ হওয়ার পরে আমরা আবার তৃতীয় অধ্যায়ে ফিরে আসব। চ্যাপ্টার 3.2টা পড়াবো, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। যেটা হচ্ছে কি ডিজিটাল ডিভাইস, এই জিনিসটা আমরা পড়বো। এইখানে এই জিনিসটাতে একটু অনেক সময় যাবে আমাদের। হ্যাঁ, কারণ এই জিনিসটা আস্তে আস্তে একদম ধীরে ধীরে পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে হবে, একটু ক্রিটিক্যাল জিনিস। তবে এটা পড়ার একটা সুবিধা আছে, এটা পড়াইলে তোমাদের ফিজিক্স সেকেন্ড পার্টে একটা চ্যাপ্টার আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। হ্যাঁ, চ্যাপ্টার 10 দেখবা, ওই চ্যাপ্টার 80% পড়া আমি পড়াই দিব। বাকিটা যখন যাবা ওইখানে, তখন দেখবা যে ইজিলি তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে কথা। এরপর একটা জিনিস দেখো, এই যে 3.2 ডিজিটাল ডিভাইসটা আমরা পড়বো, এরপরে একটা একটা অথবা দুইটা ক্লাস লাগবে। হ্যাঁ, একটা অথবা দুইটা ক্লাস লাগবে। সেটা হচ্ছে চ্যাপ্টার 1। হ্যাঁ, কারণ চ্যাপ্টার 1টা আমি না দেখাই দিলে তোমাদের কি হয়, অনেকে একটু গুছায় নিতে পারে না যে কিভাবে পড়বো। অ্যাকচুয়ালি চ্যাপ্টার 1 অনেক ইজি, থিওরি চ্যাপ্টার, এটা তোমরা আগেই পড়ে আসছো। ঠিক আছে, তো দেখো, এটা শেষ হওয়ার পরে, এই জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার পরে, এই চ্যাপ্টার 1-এর পরে এরপরে একদম সিরিয়াল ওয়াইজ, হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ কি পড়বো, একদম সিরিয়াল ওয়াইজ চ্যাপ্টার 4, দেন চ্যাপ্টার 5 ভয়ঙ্কর সি প্রোগ্রামিং। এরপরে আমরা কি পড়বো, চ্যাপ্টার 6টা পড়বো। হ্যাঁ, চ্যাপ্টার 6 যেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আর দেখো, এই যে এখন কি আমার কথাটা তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, সাউন্ডে একটু প্রবলেম হয়েছিল, সরি। এখন দেখো, এই যে তিনটা চ্যাপ্টার, হ্যাঁ, এই তিনটা চ্যাপ্টার তো আমি একদম পুরো প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, এই তিনটা চ্যাপ্টার আমি একদম মনে করো প্র্যাকটিক্যালি করে দেখাবো। আর যারা এইচএসসি 26 যারা আছো, তারা মার্ক ডিস্ট্রিবিউশনটা জানো না। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি মার্ক ডিস্ট্রিবিউশনটা জানো না, যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয়। ঠিক আছে, মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন হয় তারা এখনো হালকা করে দেখতেছো। হ্যাঁ, ওই যে ছোটবেলার মতো হালকা করে দেখতেছো। তো এখন কি খেয়াল করো, ছোটবেলা হালকা করে দেখো না, এইখানে হচ্ছে তোমাদের সিকিউ থাকবে। 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে। হ্যাঁ, সিকিউ 7টা থেকে 5টা অ্যান্সার করতে হবে, যেখানে হচ্ছে তোমাদের 50 মার্ক। এখানে এমসিকিউ আছে, এমসিকিউ তোমাদেরকে 25টা অ্যান্সার করতে হবে, 25টা এমসিকিউতে 25 মার্ক। হ্যাঁ, আর তোমাদের এখানে প্র্যাকটিক্যালও আছে, এই যে প্র্যাকটিক্যালও আছে, এই প্র্যাকটিক্যাল এটাতেও 25 মার্ক। এই হচ্ছে টোটাল 100 মার্ক তোমাদের আইসিটি। হ্যাঁ, এই হচ্ছে টোটাল 100 মার্ক আইসিটি।
এখন আমাকে একটু বলো যে এই প্ল্যানিং নিয়ে তোমাদের কারো কোনো মতামত আছে কিনা বা কারো কিছু বলার আছে কিনা, সেই জিনিসটা একটু আমাকে বলো প্লিজ। হ্যাঁ, থাকলে একটু আমাকে রিল্যাক্সে বলে ফেলো ভাইয়া। হ্যাঁ, নিয়াজ মোর্শেদ, হ্যাঁ মাহিবি ম্যাথ আছে, ঠিক আছে মাহিবি ম্যাথ আছে, হ্যাঁ ম্যাথ আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে 8টা থেকে 5টা অ্যাকচুয়ালি, হ্যাঁ 8টা থেকে 5টা, খেয়াল করো ম্যাথ আছে। এই যে চ্যাপ্টার 3টা দেখতে পাচ্ছ না, এই যে আজকে আমি যে চ্যাপ্টারটা শুরু করতেছি, এই যে চ্যাপ্টার 3, হ্যাঁ চ্যাপ্টার 3.1, এটা হচ্ছে ম্যাথ, এটা ম্যাথ। এই যে চ্যাপ্টার 3.2, হ্যাঁ এটাও ম্যাথ, ঠিক আছে। আর এই যে যে 3টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই যে 3টা চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এই 3টা চ্যাপ্টার হচ্ছে অ্যাকচুয়ালি প্রোগ্রামিং, এই 3টা চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং। হ্যাঁ, এই 3টা চ্যাপ্টার হচ্ছে প্রোগ্রামিং। ওকে ফাইন, তাহলে আসো আমরা হচ্ছে এখন শুরু করে দেই, আর দেরি না করি, এখন হচ্ছে আমরা আমাদের পড়ালেখা শুরু করি। তো আসো আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ যেটা আমরা পড়বো, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। নামটা কি? সংখ্যা পদ্ধতি। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করো, আরেকটা জিনিস জাস্ট একটু বলে রাখি, হ্যাঁ জাস্ট একটু বলে রাখি তোমাদের ভালোর জন্য। সেটা হচ্ছে আমরা যখন পড়াবো, আমি 3টা জিনিস ধরে পড়াবো, হ্যাঁ আমি বই ধরে পড়াবো, হ্যাঁ আমি তোমাদেরকে এখন এখানে বইয়ের পিডিএফ ওপেন করে পড়াবো, হ্যাঁ এবং এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব, দাগানো পিডিএফ, বইয়ের পিডিএফটা দিয়ে দিব। আমি এখানে তোমাদেরকে এই যে স্লাইড যেটা আছে, স্লাইড দেখে তো পড়াবোই, এবং সেই সাথে সাথে আমি তোমাদেরকে একটা লেকচার শিট দেখেও, সরি একটা প্র্যাকটিস শিট দেখেও পড়াবো, হ্যাঁ সেই সাথে সাথে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস শিটও দিয়ে দিব আজকের ক্লাসের শেষে। হ্যাঁ দিয়ে দেখো, এই 3টা জিনিসের সমন্বয়ে হচ্ছে আমরা পড়ালেখা করব। তো তোমরা একটু সুন্দর মতো করে বই খাতা নিয়ে নোট করবা। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে নোট, হ্যাঁ এই যে তোমরা যে নোটটা যে জমা দিবা প্লিজ, হ্যাঁ তোমরা আইসিটি নোটটা জমা দেওয়ার ক্ষেত্রে এই যে হ্যাশট্যাগটা এইভাবে ইউজ করবা। আইসিটি নোটটা জমা দেওয়ার ক্ষেত্রে তোমরা এইভাবে লিখবা হ্যাশট্যাগ EBI2 _ICT, হ্যাঁ এই যে হ্যাশট্যাগ EBI2 /ICT হ্যাশট্যাগ সানি স্যার, হ্যাঁ এরপরে হ্যাশট্যাগ দিয়ে টপিকের নাম, হ্যাঁ তুমি যে টপিক বা যে চ্যাপ্টার, টপিক অথবা চ্যাপ্টারের নামটা, এই জিনিসটা, এই 3টা জিনিস তোমরা একটু দিবা। কারণ তোমাদের এই হ্যান্ড নোটগুলো আমাদের একটা টিম থাকবে, যে টিমটা তোমাদের এই হ্যান্ড নোটগুলোকে সুন্দর মতো করে কালেক্ট করবে, এবং এই যে সুন্দর করে হ্যান্ড নোটটা যে কালেক্ট করবে, এই হ্যান্ড নোট কালেক্টের উপরে তোমরা জানো অলরেডি তোমাদেরকে বিভিন্ন গিফট, সালামি, সম্মানী, হ্যাঁ পুরস্কৃত করা, এগুলো আমরা করব, ঠিক আছে। যে যত সুন্দর নোট দিতে পারবে, আমরা মান্থলি ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদেরকে গিফট দিব, ঠিক আছে। তো এই জিনিসটাও মাথায় রেখো, হ্যাঁ ঠিক আছে ওকে। তো চাপ নিও না, হ্যাঁ ওটার জন্য আমরা তীব্র আন্দোলন করব। তো আসো, প্রথম যে কথা, সংখ্যা পদ্ধতি, সংখ্যা জিনিসটা কি। তো দেখো সংখ্যা জিনিসটা জানার আগে তোমাকে জানতে হবে অঙ্ক জিনিসটা কি, ডিজিট, যেটা হচ্ছে সংখ্যার একক যাকে বলা হয়। তো খেয়াল করো কথাটা একটু, যে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হচ্ছে অঙ্ক। তার মানে কি ভাইয়া, এই যে 0 থেকে 9 এই এখানে কি 10টা প্রতীক আছে, এখানে কি আছে 10টা প্রতীক আছে। এই যে 10টা প্রতীক আছে, এই 10টা প্রতীককে বলা হয় হচ্ছে ডিজিট বা অঙ্ক। বুঝাইতে পারছি? 0 থেকে 9 পর্যন্ত যে 10টা প্রতীক আছে তাদেরকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। তাহলে অঙ্ক যদি ওইটা হয়, সংখ্যা কি? দেখো কি বলছে, সংখ্যা হচ্ছে একটি উপাদান, যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। খেয়াল করো, এই যে ধরো আমি লিখলাম 5 একটা অঙ্ক, আমি লিখলাম 7 একটা অঙ্ক, আমি লিখলাম 9 একটা অঙ্ক, আমি লিখলাম 8 একটা অঙ্ক। কিন্তু যখনই আমি এখানে লিখতেছি যে 5 টাকা, তখন কিন্তু এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। যখন আমি বলতেছি, হ্যাঁ যে এখানে দেখো প্লুরাল ডিজিটে পরে যায়, সিঙ্গেল ডিজিট, যখন আমি বললাম হ্যাঁ যে 9 জন, যখন আমি বলছি 9 জন, এটা কিন্তু কি একটা গণনা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? গণনা। হ্যাঁ আমি বললাম 7 ইঞ্চ, হ্যাঁ 7 ইঞ্চি, এটা কি একটা
পরিমাপ বোঝাচ্ছে। তাহলে দেখো যখনই এই অঙ্কগুলাই কোনো কিছু গণনা করে, পরিমাণ করে বা পরিমাপ করে, তাকে কি বলা হয়? সংখ্যা বলা হয়। যদি এখানে সব জায়গায় আসে না, কিন্তু কলেজের প্রথম দিককার পরীক্ষাগুলোতে একটু ইজি কোশ্চেন হয়, তো ওইখানে বলে যে সংখ্যা কি। তো সংখ্যা বললে সংখ্যার সংজ্ঞাটা তোমরা অনেকভাবেই দাও, অনেকে অনেক বাজেভাবেও দাও, সমস্যা নেই, ইজিলি তোমার নিজের মনের ভাব অনুসারে তুমি দাও, কিন্তু এই তিনটা শব্দ একটু রাখার চেষ্টা করো, সেটা হচ্ছে গণনা, পরিমাণ, পরিমাপ। এই তিনটা শব্দ দেখলেই তোমার টিচার খুশি হয়ে আলহামদুলিল্লাহ তোমাকে অনেক মার্ক দিয়ে দিবে। এই তিনটা শব্দ একটু রাখো। এখন আর আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, এই যে আইসিটি যে সাবজেক্টটা না, আইসিটি সাবজেক্টটাকে বলা উচিত ইউজার ফ্রেন্ডলি সাবজেক্ট। কি বলা উচিত? ইউজার ফ্রেন্ডলি সাবজেক্ট। জিজ্ঞেস করো ভাইয়া কেন ইউজার ফ্রেন্ডলি কেন? কারণ হচ্ছে এই সাবজেক্টটাতে তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো, বইয়ের ভাষা লেখার কোনো দরকার নাই। যেরকম বায়োলজিতে তুমি কিন্তু বইয়ের ভাষার বাইরে নিজে বানায় লিখতে পারবা না, ফিজিক্স ম্যাথে প্রশ্নই ওঠে না, কেমিস্ট্রির বিক্রিয়াও তুমি লিখতে পারবা না। হ্যাঁ বলবা যে ভাই আইসিটির কোডিং কি আমি মনের মতো লিখবো? কোডিং মনের মতো লিখবা না, কিন্তু থিওরি যেগুলো, সংজ্ঞাগুলো তুমি বুঝাইতে পারলেই হয়েছে। আর সব থেকে বড় কথা বাংলিশে বলা যায়, হ্যাঁ তুমি বাংলা আর ইংলিশ মিক্স করে তুমি লিখতে পারো। আরো মজার জিনিস কি জানো? ইংরেজি শব্দকে বাংলায় লেখা যায়, হ্যাঁ, কিন্তু বাংলা শব্দকে ইংরেজিতে লেখা যায় না, ঠিক আছে? এই হচ্ছে আইসিটি এর কাপচাপ। হ্যাঁ, এরপরে আসো, ঠিক আছে, এবার আসো, এরপর কি বলছে? সংখ্যা পদ্ধতি। দেখো পদ্ধতি সংজ্ঞাটা একটু কি বলছে দেখো, পদ্ধতিকে অনেক সহজ করে বলা যায়। আজকে আমি তোমাকে দুনিয়ার যত পদ্ধতি আছে সব পদ্ধতির সংজ্ঞা বলি। আমারে তুমি জিজ্ঞাসা করো ভাইয়া বাইক চালানোর পদ্ধতি কাকে বলে, আমি বলে দিব ভাইয়া যে পদ্ধতিতে বাইক চালানো হয় তাকে বাইক চালানোর পদ্ধতি বলে। আমাকে তো বলে নাই কি বলছে, পদ্ধতি কাকে বলে, বুঝছো? আমার জিজ্ঞাসা করছে ভাইয়া বিয়ে করার পদ্ধতি কাকে বলে, এখন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো, হ্যাঁ এক্সপেরিয়েন্স। আমি বলবো যে পদ্ধতিতে বিয়ে করা হয় তাকে বিয়ে করার পদ্ধতি বলে। হ্যাঁ, এই যে ধরো আশিকারে যদি কেউ জিজ্ঞাসা করে খিচুড়ি রান্না করার পদ্ধতি কাকে বলে, ও কিন্তু চুটকি দিয়ে বলে দিবে হ্যাঁ যে যে পদ্ধতিতে খিচুড়ি রান্না করা হয় তাকে খিচুড়ি রান্না করার পদ্ধতি বলে। সেম ভাবে সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। ইজিলি এটা লিখলে কিন্তু তুমি 1 মার্ক পাবা। হ্যাঁ, আমি সত্যি কথা বলতেছি, বিশ্বাস করো, আমার একটু বিশ্বাস করো। যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে, এটা হচ্ছে একদম ট্রু কথা। হ্যাঁ, এবং এটা লিখলে মার্ক পাওয়া যাবে, কিন্তু খেয়াল করো এইরকম সংজ্ঞা লিখবা তোমরা কোথায় লিখবা? খাতার শেষের দিকে, পরীক্ষার খাতায় লাস্টের দিকে যখন তুমি লিখতেছো তখন লাস্টের দিকে 2-1টা সংজ্ঞা একটু ফাঁকিবাজি মারা যায়। কিন্তু তুমি যদি একদম বিসমিল্লাহ প্রথম সৃজনশীলের প্রথম সংজ্ঞাটাই এইটা লেখো, যে পদ্ধতিতে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে, তখন টিচার ধরে নিবে যে এইটা হচ্ছে একটা নর্মাল স্টুডেন্টের খাতা, এইটাকে অত মূল্যায়ন করার কিছু নাই। হ্যাঁ, এটাতে অত গুরুত্ব দেওয়ার কিছু নাই, তখন তোমার খাতাটা গুরুত্ব দিয়ে দেখবে না এবং মার্কটা কম পাবা। এটা কিন্তু সব টিচাররা করেন না। হ্যাঁ, আমি টিচারদের প্রতি সম্মান রেখে কথাটা বলতেছি। অনেক খাতা দেখতে হয় তো অনেক প্রেশারের মধ্যে তখন এই সিচুয়েশনগুলো কাজ করে। তো সব খাতা শুরুর দিকে একটু ভালোভাবে উপস্থাপন করো, তার জন্য জাস্ট সামান্য একটু মশলা দিবা। মশলাটা হচ্ছে কি, যে পদ্ধতিতে সংখ্যাকে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে, কি বলছে 2টা মশলা কি, সুনির্দিষ্ট আর সুস্পষ্ট, সুনির্দিষ্ট সুস্পষ্ট ভাবে প্রকাশ করা যায় তাকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলে। হ্যাঁ, এই হচ্ছে সংখ্যা পদ্ধতির ঘটনা বা কাহিনী, ঠিক আছে? কি রে নেটের প্রবলেম? কই না তো, আমি তো দেখতেছি নেট তো চলতেছে ফ্লুয়েন্টলি। হ্যাঁ আচ্ছা শোনো, আমি একটা কথা বলি, এটা অনেকেই হয়তো বলতে পারো নেট প্রবলেম, আসলে এরা ব্যাড লাক নাকি গুড লাক বুঝতেছি না যে শুরুটা এমন হচ্ছে। আজকে তোমরা একটা নিউজ দেখছো যে পুরা গ্লোবালি সারা বিশ্বেই ইন্টারনেটের যা সাপ্লাই হওয়ার কথা তার একটা পরিমাণ কম, তো যার কারণে অনেক জায়গায় ইন্টারনেট সাপ্লাই কম, কোথাও বেশি, আমাদের এখানেও মাঝে মাঝে কম বেশি হচ্ছে। তবে এখন আমরা যে ইন্টারনেটটা ইউজ করতেছি এখানে অসুবিধা হওয়ার কথা না, তো তোমার এলাকা ভিত্তিক হয়তো কিছু কিছু প্রবলেম হতে পারে। হ্যাঁ, একটু আজকে একটু ম্যাচ করে নিও। ওকে, এবার দেখো, হ্যাঁ এখন হচ্ছে কি সংখ্যা পদ্ধতির ইতিহাস। হ্যাঁ, এই ইতিহাসটা আমি আজকে পড়বো, আমি বইটা বের করে আমি লাইন বাই লাইন পড়বো, আমি যেখানে মার্ক করব এই মার্ক করা জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো তোমাদের যারা বলবো ভাই আমাদের কাছে তো বই নাই, চাপ নেওয়ার কিছু নাই। হ্যাঁ, এই বই জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দিব। কি বলছে, বইয়ের পিডিএফটা পড়তে হবে, ঠিক আছে? তাহলে আসো আমরা একটু বইয়ের পিডিএফটা পড়ি। হ্যাঁ, দেখো এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এই হচ্ছে সংখ্যা পদ্ধতি, এই জিনিসটা আমরা পড়বো।
তো খেয়াল করো সংখ্যা পদ্ধতির ইতিহাস, সংখ্যা পদ্ধতি আবিষ্কারের ইতিহাস জিনিসটা আমি পড়বো একটু লাইন বাই লাইন, 2টা পেজ আমি পড়বো, কারণ এই রিসেন্টলি আমি দেখছি এই 2টা পেজ থেকে অনেক কলেজ প্রশ্ন করছে এবং অনেক এমসিকিউ আসছে। তো আমি এই জায়গাটাতে একটু গুরুত্ব দিব। হ্যাঁ দেখো, অনেকের বোরিং লাগতে পারে ভাইয়া লাইন বাই লাইন, এই একটা জায়গায় আমি শুধু একটু লাইন বাই লাইন পড়াবো প্লিজ। হ্যাঁ একটু নিও। কি বলছে দেখো, মানুষের কোনো কিছু গণনা করার চেষ্টা, মানুষের কোনো কিছুর গণনা করার চেষ্টা থেকে সংখ্যার জন্ম হয়েছে। প্রথম দিককার মানুষগুলো কি করতো, আঙুল, কাঠি, নুড়ি পাথর, রাশিতে গিরা দিয়ে, মাটিতে দিয়ে এইগুলা গণনা করতো। হ্যাঁ তবে এই যে দেখো একটা জিনিস একটু খেয়াল করো, এখানে দেখো আসলে সভ্যতার শুরুতে মানুষের গণনার জন্য বড় বড় সংখ্যার প্রয়োজন হতো না, তাই এ সমস্ত পদ্ধতি সে সময়কার গণনার জন্য প্রয়োজন পূরণ করে ফেলতে পারতো। এই যে দেখো, ব্রাজিলের পিরাহা নামের আদিবাসীরা এখনো 1 ও 2 এর বেশি গুনতে পারে না। হ্যাঁ এটা একটা এমসিকিউ। হ্যাঁ সুন্দর মতো করে যারা দাগাইতেছো দাগাইতে পারো, বা যারা হচ্ছে তোমরা নোট করতেছো এই লাইনটা লিখতে পারো। হ্যাঁ কারা, ব্রাজিলের পিরাহা নামের আদিবাসীরা এখনো তারা কি করতে পারে না, 1 ও 2 এর বেশি গুনতে পারে না। কিন্তু ক্রমে কৃষিকাজ ও পশুপালন অগ্রগতির সাথে সাথে মানুষের বড় সংখ্যা ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর ফলে দাগ টেনে সংখ্যা গণনা পদ্ধতিকে উন্নত করার প্রয়োজনীয়তা দেখা দিল। দেখো তখন তারা কিভাবে গণনা করতো, দেখো 1 দাগ দিয়ে 1, 2 দাগ। হ্যাঁ এখন দেখো এই 9 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 10টাকে তারা কিভাবে প্রকাশ করতেছে, দেখো 10টাকে এইভাবে তারা প্রকাশ করতেছে। হ্যাঁ বলতেছে এটা 10। 100টাকে কিভাবে প্রকাশ করতেছে, এই যে আমাদের জিজ্ঞাসাবোধক চিহ্নের মতো। হ্যাঁ অনেকটা এরকম করে তারা 100। হ্যাঁ এই যে 1000, এই চিহ্ন আমি আঁকতে পারবো না, মাফ করে দাও। হ্যাঁ এই যে 10,000, তারা এই বিভিন্ন চিহ্নের মাধ্যমে এই জিনিসগুলো দেখে। চিহ্নগুলোর কাঠামোটা একটু মাথায় রাখো। হ্যাঁ এগুলা থেকে 2-1টা এমসিকিউ আসলেও আসতে পারে। এবার দেখো এখানে আসো, বলতেছে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু করে সুমেরীয়, ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা। তাহলে সর্বপ্রথম গণনার কাজে এই সংখ্যার ব্যবহার শুরু করে কে, সুমেরীয়, ব্যাবিলনীয় ও মিশরীয় সভ্যতা। আন্ডারলাইন। প্রায় 5,000 বছর আগে, 5,000 বছর আগে অনেকটা একই সময়ে এ দুটি সভ্যতা শুরু হয় এবং এই দুই জায়গায় সংখ্যার লিখিত রূপ পাওয়া যায়। সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় গণনার 60 ভিত্তিক একটি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হতো। তাহলে দেখো এই যে ব্যাবিলনীয় আর সুমেরীয়, একটা এমসিকিউ যদি আসে যে সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতায় কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল, তখন কি বলবা, 60 ভিত্তিক। এখন কেন এটা 60 ভিত্তিক একটু পরে আমি সেটা বুঝাবো, ভিত্তি জিনিসটা কি। হ্যাঁ এই জিনিসটা কিন্তু আজকের টপিকে আছে। ঠিক আছে এবার দেখো কি বলতেছে, যেখানে স্থানীয় মান ছিল, এই 60 ভিত্তিক গণনা পদ্ধতি এখনো আমরা সময় গণনা বা কোণ পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 মিনিটে 1 ঘন্টা, কোণ পরিমাপের ক্ষেত্রে 60-এর গুণিতকের ব্যবহার ইত্যাদি। হ্যাঁ এই জিনিসটার ব্যবহার কিন্তু আমরাও করে থাকি, কিন্তু আমরা জানি না। তাহলে একটা এমসিকিউ ধরো আসতেই পারে যে আমরা যে 60 সেকেন্ডে 1 মিনিট বা 60 মিনিটে 1 ঘন্টা পরিমাপ করি, এটা কোথা থেকে আসছে বা কারা আবিষ্কার করছে। তাহলে এটা কারা আবিষ্কার করছে, সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা। এরপরে খেয়াল করো, ফলে এই যে জিনিসটা এরপরে দেখো পরে এই যে 60 ভিত্তিক, এটা অনেক প্রবলেম হয়ে যাচ্ছিল। হ্যাঁ অনেক বড় বড় ব্যবস্থাপনার কাজ করতে, ফলে মিশরীয়রা নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স। তো দেখো হায়ারোগ্লিফিক্স চিহ্ন বা সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন, যেখানে তারা কি বলছে, যেখানে তারা 1 এর জন্য একটি টার্ম ব্যবহারের পাশাপাশি প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য আলাদা সংখ্যা ব্যবহার না করে 10 গুণোত্তর হারে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করতে লাগলো। ঠিক আছে, তো ওরা কি চিহ্ন ব্যবহার করছে সেটা একটু দেখো, এই যে চারটা একটু দেখো। হ্যাঁ এই চারটা একটু খেয়াল করো, এখানে দেখো হিন্দু আরবীয়, রোমান, গ্রিক, মিশরীয়, চাইনিজ, মায়ান, ব্যাবিলনীয়। হ্যাঁ এখানে টোটাল 7টা সংখ্যা পদ্ধতির কথা লেখা আছে। এর ভিতরে দেখো এই যে ভিত্তিগুলো একটু খেয়াল করো, হিন্দু আরবীয় 10 ভিত্তিক, রোমান 10 ভিত্তিক, গ্রিক 10 ভিত্তিক, মিশরীয় 10 ভিত্তিক, চাইনিজ 10 ভিত্তিক, মায়ান 20 ভিত্তিক এবং ব্যাবিলনীয় হচ্ছে 60 ভিত্তিক। খেয়াল করো আমরা বর্তমানে, হ্যাঁ বর্তমানে আমরা কি করি, বর্তমানে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি সেটা হচ্ছে 10 ভিত্তিক। হ্যাঁ সেটাও 10 ভিত্তিক। এই যে হিন্দু আরবীয়, হ্যাঁ এই হিন্দু আরবীয়টাই হচ্ছে আমরা এখনো চলতেছি, এই যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 50 100। হ্যাঁ তো এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা চললাম। এই চিহ্নগুলো একটা নজর একটু তোমরা দেখো। রোমান সংখ্যা তো তোমরা সবাই জানোই, এটা হচ্ছে মিশরীয় বা চাইনিজ, এরা ফার্স্ট হচ্ছে ট্যালি সংখ্যা ইউজ করতো, তারপর আস্তে আস্তে বিভিন্ন সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, এই থিওরিতে আমি হচ্ছে বেশি টাইম নিব না। এইখানে একটু আসো, এইখানে কয়েকটা এমসিকিউ একটু আছে, সেই এমসিকিউ গুলা
পরবর্তীতে যে তিনটি সভ্যতায় সংখ্যা পদ্ধতির ব্যবহার পরিলক্ষিত হয় সেগুলো হলো মায়ান সভ্যতা, চীন সভ্যতা ও ভারতীয় সভ্যতা। মায়ান সভ্যতায় গণনার জন্য ব্যবহৃত হতো মায়ান পদ্ধতি। তারা ব্যবহার করতে একটি বীজ ভিত্তিক, এই যে একটু আগে দেখে আসছি, হ্যাঁ, শুধু মায়ান আর হচ্ছে আর কাদেরটা দেখলাম, এই যে দেখো শুধু মায়ান আর ব্যাবিলনীয়, এদেরই শুধু চেঞ্জ, মায়ান 20টা, ব্যাবিলনীয় 60টা, ঠিক আছে, আর বাকি সবাই কিন্তু 10, হ্যাঁ, এটা মাথায় রাখলেই চলবে। তো দেখো, আর চীন ও ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। এইটার থেকে অ্যাকচুয়ালি আমাদের যে আমরা যে ম্যাথগুলো এখন করি এখান থেকে শুরু। তো মায়ান ও চীনা সংখ্যা পদ্ধতিতে মাত্র 2-3টি চিহ্ন ব্যবহৃত হতো এবং মায়ান ও ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হতো। 2500 বছর আগে গ্রিকরা ব্যাবিলনীয় ও মিশরীয়দের সংখ্যা পদ্ধতি অনুসরণ করে তাদের নিজস্ব 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন ঘটায়। গ্রিক সভ্যতার পতন ঘটানোর পর রোমানরা তাদের নিজস্ব বর্ণমালা ব্যবহারের মাধ্যমে রোমান সংখ্যা পদ্ধতি চালু করেন। তারা সংখ্যা বোঝানোর জন্য রোমান বর্ণমালার বিভিন্ন হরফ ব্যবহার করতে থাকে, যেমন 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া হলো। এইগুলো তোমাদের বইয়ে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, কিন্তু যেহেতু দিছে আমার পড়াইতে হবে, আমি পড়াইতেছি। হ্যাঁ, এখন দেখো এই যে শূন্যের ধারণা এবং 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা কোথা থেকে আসলো একটু খেয়াল করো। উপরের বর্ণিত সভ্যতাগুলোতে শূন্যের ব্যবহার না থাকার কারণে, কিন্তু এই নয় যে তাদের শূন্যের ধারণা ছিল না, বিষয়টা এমন না যে তাদের শূন্যের ধারণা ছিল না, এই সবগুলো সভ্যতাতেই কিন্তু শূন্য সম্পর্কে ধারণা প্রচলিত ছিল। যেমন মিশরীয়রা হিসাবে ব্যালেন্স না থাকলে তাকে নফর বা শূন্য, তাহলে দেখো এই যে মিশরীয়রা হিসাবে ব্যালেন্স না থাকলে তাকে কি বলতো, নফর বা শূন্য বলতো, হ্যাঁ, দিয়ে প্রকাশ করে। আবার আদিকালে ভারতীয়রা সংস্কৃত শব্দ শূন্য ব্যবহার করত কোনো কিছু না থাকার বোঝানোর জন্য, এবং এমনকি তারা ঋণাত্মক সংখ্যা ব্যবহার করত কারো ঋণ বোঝানোর জন্য। হ্যাঁ, যে কারো কাছে ঋণ, ধরো আমার অ্যাকাউন্টে এখন 1 টাকাও নাই, আমি উল্টা ফাহাদ স্যারের কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে রাখছি, তাহলে আমার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স শো করবে -2 লাখ, হ্যাঁ, ঋণাত্মক, ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি বলছে, অন্যান্য সভ্যতাগুলো গণনার ক্ষেত্রে শূন্য ব্যবহার করতো না, কেননা শূন্যকে তারা অপয়া বা অভিশপ্ত বলে মনে করতো, ঠিক আছে, অন্যান্য সভ্যতারা ওরা ইউজ করতো না। এর ফলে এই সমস্ত সভ্যতায় গণনার জন্য যে কোনো সহজ সংখ্যা পদ্ধতির সূচনা ঘটেনি, কারণ ওরা শূন্যরে দাম দেয় নাই, হ্যাঁ, শূন্যরে দাম দেয় নাই। এখন একটা জিনিস দেখো, এই যে আর দুইটা প্যারা পড়বো মাত্র, তারপরে আমরা আমাদের মজার পড়ালেখায় চলে যাব। বর্তমান পৃথিবীতে সর্বাধিক প্রচলিত ও জনপ্রিয় পদ্ধতি হলো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। মজার ব্যাপার হলো এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এসেছে আমাদের 2 হাতের 10টি আঙ্গুল গণনার সক্ষমতা, এই যে, হ্যাঁ, 10টা আঙ্গুল থেকে এটা আসছে। প্রাচীনকাল থেকেই মানুষ 2 হাতের 10টি আঙ্গুলকে গণনার কাজে ব্যবহার করত। এ কারণে এক অঙ্ক থেকে তার পার্শ্ববর্তী অঙ্ক 7, 9 বা 11 করে বৃদ্ধি না পেয়ে 10 করে বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াটি মানুষের কাছে সর্বাধিক জনপ্রিয় হয়ে উঠেছে। দেখো, এছাড়াও 10 ভিত্তিক গণনা পদ্ধতির প্রধান বিষয়টি হলো শূন্যের ব্যবহার। এই শূন্যের ব্যবহারের জন্য মিশরীয়, মায়ান কিংবা ব্যাবিলনীয় এসব সংখ্যা পদ্ধতিতে শূন্যের ধারণা প্রচলিত থাকলেও গণনার ক্ষেত্রে তারা শূন্যকে ব্যবহার করতো না, শূন্যের ব্যবহারকে অশুভ হিসেবে গণনা করতো। হ্যাঁ, শুভ বানান ভুল, এটা কিন্তু আমার ভুল না, সাকিবরে বইল। বিশেষ করে খ্রিস্টীয় শাসকরা শূন্যকে শয়তানের কি ধরতো, শয়তানের রূপ বিবেচনা করায় দীর্ঘদিন সেটিকে ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। শূন্যের কার্যকর ব্যবহার এবং এ থেকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কারের প্রাথমিক কৃতিত্ব ভারতীয় সভ্যতাকে প্রদান করতে হয়। ভারতীয় সভ্যতা সর্বপ্রথম শূন্যের ব্যবহার করে। খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতকের মধ্যে ভারতীয় গণিতবিদ, এই যে দেখো, ভারতীয় গণিতবিদ পিঙ্গলা বাইনারি সংখ্যা দিয়ে বাইনারি সংখ্যা দিয়ে হিসাব নিকেশ করার পদ্ধতি বের করেন। তার সমসাময়িক গণিতবিদগণ সংস্কৃত শব্দ শূন্যয়া থেকে বাংলা শূন্য শব্দটি গ্রহণ করেন। ভারতবর্ষে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন শুরু হলে তারা শূন্য ব্যবহার করে স্থানীয় মানভিত্তিক আধুনিক সংখ্যা পদ্ধতির প্রবর্তন করেন। খ্রিস্টপূর্ব 498 সালে, কত সালে, 498 সালে প্রাচীন ভারতীয় গণিতবিদ আর্যভট্ট রচিত একটি সংস্কৃত কাব্যে এরূপ সংখ্যা পদ্ধতি ব্যবহারের নির্দেশনা পাওয়া যায়। এই কাব্যে আর্যভট্ট লিখেন স্থানম স্থানম দশ গুণম, কি বলছে, স্থানম 10 গুণম। হ্যাঁ, এইখান থেকে অ্যাকচুয়ালি যে 10 করার এই কটা কথা আসছে, অর্থাৎ স্থান হতে স্থান 10 গুণ, স্থান হতে স্থান কি 10 গুণ, মানে 10-এর গুণিতক করে পাঠ্য। হ্যাঁ, একক, দশক, শতক, সহস্র, আইডিয়াটা কোথা থেকে আসছে, ঠিক আছে, এটা সংস্কৃত ভাষা মেবি। এটি আসলে বর্তমানের স্থানিক দশমিক সংখ্যা পদ্ধতিকে নির্দেশ করে, অর্থাৎ 1 থেকে 9 পর্যন্ত পর্যায়ক্রমে সংখ্যাগুলোকে ব্যবহারের পর পুনরায়
ব্যবহার করলে এবারের সাথে ডান পাশে একটি শূন্য বসিয়ে দেওয়া হয়, যার ফলে তখন ওই একের স্থানীয় মান হয়ে যায় 10। হ্যাঁ, এর ডান পাশে পুনরায় একটি 1 বসালে তখন তার মান হয়ে যায় ডান পাশের সংখ্যাটির 10 গুণ এবং ডান পাশের প্রথম সংখ্যাটির মান 100 গুণ। সুতরাং এই পদ্ধতিতে 111 সংখ্যাটির মান হবে 1 × 100 1 × 10 1, এই হচ্ছে 111 মান। ঠিক আছে, এই মানটা তোমরা জানো। হ্যাঁ, তাইলে এখানে আর ওরকম কিছু নাই, এই ছিল হচ্ছে মূল জিনিস। আর আরেকটা ব্যক্তি সম্পর্কে একটু বলে দেয়, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আবু আল খোয়ারিজমি, ইসলামী সভ্যতার স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ এই প্রতিভাবান আরবীয় গণিতবিদ। পুরো নাম হচ্ছে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি। অনেক ছোট নাম। গণিত ছাড়াও ভূগোল ও জ্যোতির্বিজ্ঞানে তার অনেক খ্যাতি ছিল। আল খোয়ারিজমি 8ম শতকে দশমিক সংখ্যা পদ্ধতির উপর একটি বই রচনা করেন। মুসলমানদের স্পেন বিজয়ের পর একাদশ শতাব্দীর দিকে এই বইটি স্প্যানিশ ভাষায় অনুদিত হয়। ওইখানে হচ্ছে উনি একটা বই রাখে, দেখো, কিতাব আল জাবর ওয়াল মুকাবিলা হতে এই জিনিসটা উনি আসছে। হ্যাঁ, এই যে বীজগণিত, বীজগণিতের নাম কি? বীজগণিতের ইংরেজি কি? অ্যালজেব্রা। বীজগণিতের নাম কি? অ্যালজেব্রা। তোমাদের কিন্তু একটা লম্বা সময় অ্যালজেব্রা পড়া লাগবে, যেটার নাম হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। ঠিক আছে, তো এই জিনিসটা পড়া লাগবে। এছাড়াও প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা যে অ্যালগরিদম নামক ধারণাটি ব্যবহার করি, এটি তারই নাম আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি এর অপভ্রংশ থেকে এসেছে অ্যালগরিদম। আল খোয়ারিজমি থেকে অ্যালগরিদম আসছে, তার মানে এই ব্যক্তির অবদানের শেষ নাই। হ্যাঁ, তো এই ইতিহাস পড়ার ক্ষেত্রে এইটুকুই তোমাদের জোশ। হ্যাঁ, এখানে অনেক ইনফরমেশন ভাইয়া। এই জিনিসটা হচ্ছে, এই যে যারা গত ইবিআইতে আছে ওরা অনেকেই বলতে পারবে, হ্যাঁ, তোমাদের মডারেটর প্যানেলে বা যারা আবার ভর্তি হয়েছো, এই জিনিসগুলো আমি তখন পড়াই নাই। আসলে দিন যত যায় আমরাও পড়ালেখা করি, আমরাও বেশি জানি, আমরাও বেশি জানানোর চেষ্টা করি। আমরা আসছি তো পড়াইতে, যা জানি সবই জানাই দিব। হ্যাঁ, তো এই হচ্ছে কথা। হ্যাঁ, এটা মাহবুবুর রহমান স্যারের বই। ঠিক আছে, এটা মাহবুবুর রহমান স্যারের বই। এখন আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস কথা হচ্ছে, তোমরা কনফিউজড হবা না। হ্যাঁ, কনফিউজড হবা না। আমি এখানে বলি, আমি দেখবা তোমাদের সামনে 3-4টা বই নিয়ে পড়াইছি। হ্যাঁ, তুমি দেখবা আমি তোমাদেরকে মাহবুবুর রহমান স্যারের বই পড়াইছি। ধরো আমি তোমাদেরকে দেখবা মাহবুবুর রহমান স্যারের বই পড়াইছি। হ্যাঁ, মাহবুবুর রহমান স্যার এটা কি? এটা হচ্ছে সিস্টেক পাবলিকেশনের। হ্যাঁ, সিস্টেক পাবলিকেশনের বই, সিস্টেক পাবলিকেশনের বই পড়াইছি এক। দ্বিতীয়ত হচ্ছে তারপরে কি, মাহবুবুর রহমান স্যারের বই পড়াবো, আমি লেকচারের বই পড়াবো। হ্যাঁ, লেকচার পাবলিকেশনের বইও পড়াবো। আমি হচ্ছে তোমাদেরকে অক্ষরপত্রের বইও পড়াবো। হ্যাঁ, অক্ষরপত্রের বইও পড়াবো। হ্যাঁ, এই 3টা জিনিসই আমি তোমাদেরকে, এই 3টা বই আমি তোমাদেরকে ম্যাক্সিমাম পড়াবো। তোমাদের কলেজ থেকে যাকে যে বই কিনতে বলে কিনো, আমার কোনো অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি তোমাদেরকে রেগুলারই প্র্যাকটিস শিট, স্লাইডে আমি সব জিনিস দিয়ে দেওয়ার ট্রাই করি, তো তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, মেহরিমা আক্তার, শোনা 17 সালের বইয়ের সাথে কিভাবে মিলবে বলো? এখন 24 সাল চলে, 7 বছর আগের বইয়ের সাথে মিলে? ওদেরও তো জ্ঞান নলেজ বাড়ছে, ওরাও তো বেশি করে বই লিখছে, তাই না? তো এটা তো মেলা ইম্পসিবল। তো খেয়াল করো, সংখ্যা পদ্ধতির আসল যে প্রকারভেদটা, হ্যাঁ, সংখ্যা পদ্ধতির আসল যে প্রকারভেদটা দেখো, সংখ্যা পদ্ধতি অ্যাকচুয়ালি 2 প্রকার। সংখ্যা পদ্ধতি প্রথমত কত প্রকার? 2 প্রকার। একটু খেয়াল করো। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি প্রথমত কত প্রকার? সংখ্যা পদ্ধতি প্রথমত 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরটা হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তো নন পজিশনাল আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা একটু পরেই বুঝাবো। আর দেখো, এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতি, এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আবার কত প্রকার? 4 প্রকার। কি কি দেখো? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। হ্যাঁ, এখানে জাস্ট একটা চার্টে আমি এই জিনিসটা তোমাদেরকে একটু উপস্থাপন করাই দিছি, টোটাল সংখ্যা পদ্ধতিটা, কিন্তু এইগুলোর ডিটেলসগুলো আমরা একটু পরে বলবো। দেখো, এই যে আমি শুধু এই জিনিসটা একটু বলি এখানে, যে এই যে পজিশনাল আর নন পজিশনাল, হ্যাঁ, এই দুইটা জিনিসের মধ্যে দেখো একটা শব্দের উপরে ডিপেন্ড করছে। কি? পজিশন। কি এইসব করছে? দেখো, একটা শব্দের কি? পজিশন। শব্দটা কি? পজিশন। পজিশনের বাংলা কি? অবস্থান। পজিশনের বাংলা কি? অবস্থান। পজিশনের বাংলাটা হচ্ছে কি? অবস্থান। তো এই যে দেখো, পজিশন বা অবস্থান যে জিনিসটা, দেখো এই যে পজিশন বা অবস্থান, এই জিনিসের উপরে ডিপেন্ড করে এই পজিশনাল আর নন পজিশনাল ভাগ করছে। তার মানে দেখো, যার এই পজিশন আছে সে পজিশনাল, যার পজিশন নাই সে নন পজিশনাল। হ্যাঁ, আর এদের একটা সুন্দর বাংলা আছে। সেই সুন্দর বাংলাটা কি জানো? এদের যে সুন্দর বাংলাটা আছে, সেই সুন্দর বাংলাটার নাম হচ্ছে স্থানীয় মান।
সুন্দর বাংলাটার নাম কি? সুন্দর বাংলাটার নাম হচ্ছে স্থানীয় মান। স্থানীয় মান। এখন দেখো এই যে স্থানীয় মানটা তোমরা আবার যদি কেউ না বুঝো, খেয়াল করো স্থানীয় মানটা আবার কি। স্থানীয় মানটা হচ্ছে এই যে এই জিনিসগুলো, হ্যাঁ এগুলো তোমরা জানো, এই যে একক, দশক, শতক, সহস্র, সহস্র, এই জিনিসগুলাই হচ্ছে এই স্থানীয় মান। ঠিক আছে, এটা হচ্ছে ওর কি একটা ভালো রূপ বলতে পারো, হ্যাঁ ভালো নাম। তো এই হচ্ছে মূল জিনিসটা। তো আসো আমি তোমাদেরকে সবার ফার্স্টে নন পজিশনালটা একটু বুঝাই। নন পজিশনাল নিয়ে পড়ালেখা কম। তো কি বলছে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত, হ্যাঁ কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকে না। শব্দটা একটু খেয়াল করো, কি বলছে, যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকে না তাদেরকে বলা হয় হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তো দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি শুধু এক্সাম্পলগুলো দেখলেই হবে। এক্সাম্পলগুলো কি কি? হায়ারোগ্লিফিক্স, মায়ান, রোমান, ট্যালি ইত্যাদি। তোমাদের পরীক্ষার হলে এই জিনিসটা নিয়ে কথাবার্তা আসেই, শুধু এটা যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এর এক্সাম্পল কি। হ্যাঁ, এই দুইটা জিনিসের বাইরে আপাতত তোমাদের কোনো কোশ্চেন এখানে নাই। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এবার আসো একটা জিনিস দেখো, এই হচ্ছে তোমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন এই নন পজিশনাল যেহেতু স্লাইডে অনেক জায়গা আছে, লেখার জায়গা আছে, একটা জিনিস আমি তোমাদেরকে শিখাই নিই। এই যে দেখো, ধরো আমি একটা সংখ্যা একটু লিখতেছি, হ্যাঁ ধরো আমি একটা সংখ্যা লিখলাম যে 752.536। হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদেরকে লিখলাম। এখন এই জিনিসটার ভিতরে নতুন কতগুলো শব্দ আমরা শিখবো এখানে। হ্যাঁ, শব্দগুলো একটু খেয়াল করো, শব্দগুলো একটু খেয়াল করো। এইখানে এই যে যে দশমিক চিহ্নটা আছে, হ্যাঁ এই যে যে দশমিক চিহ্নটা আছে, এই দশমিক চিহ্নটাকে অ্যাকচুয়ালি কি বলে? হ্যাঁ, কারণ দশমিক আমরা বলতে পারবো না এখানে। দশমিক এই জন্যই বলতে পারবো না কারণ একটু পরেই দেখবে একটা সংখ্যা পদ্ধতি আসতেছে যাকে আমরা বলবো দশমিক সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তো খেয়াল করো, এই জন্য এই সংখ্যাটাকে যেহেতু আমরা বলতে পারবো না, তাই আগের থেকে আমরা শিখিয়ে রাখি এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট। এই জিনিসটাকে কি বলা হয়? রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে আরেকটা জিনিস খেয়াল করো, যে কোনো নাম্বারের এই যে শুরুতে, হ্যাঁ এই যে শুরুতে যেটা লেখা হয়, শুরুতে যেটা লেখা হয় এই জিনিসটাকে কি বলা হয়? সর্বপ্রথম, এই যে সর্বপ্রথম যে ডিজিটটা লেখা হয় তাকে বলা হয় হচ্ছে MSD। তাকে কি বলা হয়? MSD। MSD এর ফুল মিনিং কি ভাইয়া? হ্যাঁ, MSD এর ফুল মিনিংটা কি? MSD এর ফুল মিনিংটা হচ্ছে এই যে এইটা, মোস্ট সিগনিফিক্যান্ট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। হ্যাঁ, কি ফুল মিনিংটা কি? মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, MSD। আবার খেয়াল করো, এই যে এই যে সর্বশেষ, হ্যাঁ এই যে সর্বশেষ যে জিনিসটা থাকে, কই গেল? এই যে ওই ঘুরবেড়া একটু, এই হ্যাঁ দেখো সর্বশেষ যে জিনিসটা থাকে এইটাকে কি বলা হয়? এইটাকে বলা হয় হচ্ছে LSD। কি বলা হয়? LSD। এই LSD এর ফুল মিনিং কি ভাইয়া? LSD এর ফুল মিনিংটা কি? এটার ফুল মিনিংটা হচ্ছে লিস্ট, হ্যাঁ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তাহলে দেখো সবার প্রথমে সব থেকে আগে যাকে দেওয়া হয় তাকে কি বলা হয়? MSD বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর সবার শেষে যাকে দেওয়া হয় তাকে কি বলা হয়? লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। কিন্তু খেয়াল করো, এখানে আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে রাখি। আর কি কালি আছে? আর কি কালি? এখানে একটা জিনিস বলে রাখি, শুধুমাত্র বাইনারি সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ শুধুমাত্র বাইনারি সংখ্যার ক্ষেত্রে এখানে কি হয়? বাইনারি সংখ্যার ক্ষেত্রে মোস্ট সিগনিফিক্যান্ট শুধু ডিজিটের জায়গায় কি হয়ে যায়? বিট হয়ে যায়। ডিজিটের জায়গায় শুধু কি হয়ে যায়? বিট। এখানেও সেম, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিটের জায়গায় কি হয়ে যায়? বিট হয়ে যায়। ডিজিটের জায়গায় কি হয়ে যায়? বিট হয়ে যায়। খেয়াল করো কার ক্ষেত্রে এটা? এটা হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে। হ্যাঁ, আমি একটু বাইনারিতে যাই, বাইনারিতে গেলে বাকিটা আমি কারণটা বলে দিব। তাহলে দেখো এখানে আমরা শিখলাম কি? এই রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট কাকে বলে? রেডিক্স পয়েন্টটা কি? রেডিক্স পয়েন্টটা হচ্ছে এই যে দেখো, এই যে যে অংশটা, হ্যাঁ এই যে যে অংশটুকু, এই অংশটুকুকে কি বলা হয়? এটাকে বলা হয় কি? ইন্টিজার নাম্বার। কি বলা হয়? ইন্টিজার নাম্বার। ইন্টিজার নাম্বারের বাংলা কি? যেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। ইন্টিজার নাম্বারকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। আর এই যে যে পার্টটুকু দেখো, এই যে যে পার্টটুকু, হ্যাঁ এই যে যে পার্টটুকু, এই পার্টটুকুকে কি বলা হয়? এই পার্টটুকুকে বলা হয় হচ্ছে, এই পার্টটুকুকে বলা হচ্ছে ফ্লোটিং। কি বলা হয়? ফ্লোটিং।
ফ্লোটিং বা ভগ্নাংশ, ঠিক আছে। আরো অনেক ইংরেজি তোমরা জানতে পারো, হ্যাঁ, বা আমাদের ইংরেজি টিচাররা তোমাদের শিখাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এই হচ্ছে ফ্লোটিং বা ভগ্নাংশ নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এমএসডি কিসের ক্ষেত্রে? দেখো এই যে এমএসডিটা যেটা লিখছি, এমএসডিটা হচ্ছে অনেকগুলার ক্ষেত্রে। এমএসডি হচ্ছে তোমার অক্টাল নাম্বারের ক্ষেত্রে, তারপরে ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ, এই এমএসডি। আর এই নাম্বারগুলো সব কি জিনিস একটু পরে আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি একটু কমেন্টটা দেখবো, তোমরা একটু বলো, ঠিক আছে, যে এই যে এখানে যা লিখছি বা যা কতটুকু লিখছি এর মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই যে, হ্যাঁ হ্যাঁ, এই পিডিএফ সবই তোমাদেরকে দিয়ে দিব। আমি যে বইটা দাগাইছি, আমি বইয়ের পিডিএফ দিব, এইটা দিব, পাশাপাশি আর একটা প্র্যাকটিস শিটও আছে, প্র্যাকটিস শিটটাও আমি তোমাদেরকে দিব। জারির, ওকে, উইল ট্রাই। শাফিন, থ্যাংক ইউ, হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো, আরেকটা কথা হচ্ছে, তোমরা যারা বলতেছো যে এই ড্রাইভের ইয়াগুলা তোমরা কোথায় পাবা, তোমাদেরকে হচ্ছে আমরা একটা ফোল্ডারের লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, গুগল ড্রাইভে একটা ফোল্ডারের লিঙ্ক দিব, একটা লিঙ্ক। ওই একটা লিঙ্কের ভিতরে ঢুকলেই ইংলিশ, বাংলা, আইসিটি তোমরা পাবা। তারপরে সুন্দর মতো করে যখন আইসিটির ভিতরে ঢুকবা তখন আইসিটির চ্যাপ্টারগুলো পেয়ে যাবা, ঠিক আছে। তখন আইসিটির ক্লাস কন্টেন্ট অনুসারে আমি একদম ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 আলাদা আলাদা করে ফোল্ডার করব, এবং ওইটার ভিতরে তোমরা একদম সব পেয়ে যাবা, ঠিক আছে, সাজানো গোছানো পাবা ইনশাল্লাহ। শামীমা আক্তার, কোন জিনিসটা বুঝতেছো না একটু বইলো। হ্যাঁ মেহরিমা, এমএসজি না হয়ে এমএসবি হবে। শাফিক, থ্যাংক ইউ। আসো, তাহলে এটা গেল হচ্ছে মূল জিনিস। এবার আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান থাকে। এর আগেরটা ছিল কি থাকে না, আর এটা হচ্ছে কি স্থানীয় মান থাকে, তাকে কি বলা হয়? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন দেখো, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি বা একটা পজিশনাল নাম্বার জানার জন্য তার তিনটা জিনিসের মান প্রয়োজন। কয়টা জিনিস? তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি? একটা জিনিস খেয়াল করো, সর্বপ্রথম যেটা লাগে সেটা লাগে হচ্ছে তার নিজস্ব মান, তারপরে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে বেস বা ভিত্তি, হ্যাঁ, এই বেস বা ভিত্তি জিনিসটা আজকে আমরা পড়বো, হ্যাঁ, এই জিনিসটা তোমাদের কাছে এখনো অজানা। আরেকটা জিনিস হচ্ছে অঙ্কগুলোর স্থানীয় মান। এখন এর ভিতরে আমি তোমাদেরকে একটু তিনটা জিনিস জানাই দেই, হ্যাঁ, যে এই তিনটা জিনিসের ভিতরে জিনিসগুলো কেমন। ধরো তুমি একটা নাম্বার লিখলে হচ্ছে 567, এর ভিতরে প্রথম যে জিনিসটা খেয়াল করো, এর ভিতরে যে প্রথম যে জিনিসটা অঙ্কগুলোর নিজস্ব মানটা কি? নিজস্ব মানটা হচ্ছে 5 জানে তার মান 5, 6 জানে যে তার মান 6, 7 জানে যে তার মান 7, তাই না? এইটা হচ্ছে ওদের নিজস্ব মান। এরপরে 3 নাম্বারটা কি বলছে? স্থানীয় মান। দেখো, স্থানীয় মানটা হচ্ছে এক একটা সংখ্যা পদ্ধতির এক এক রকম থাকে। যেরকম ধরো, এই যে আমরা নর্মাল যে লাইফে পড়ালেখা করি, আমাদের পড়ালেখা অনুসারে কি 7 মানে তো 7ই, কিন্তু এইখানে যে 6টা আছে, 6টা কি দশকের ঘরে আছে না? যেহেতু দশকের ঘরে আছে, তাইলে ওর স্থানীয় মান কি? স্থানীয় মান যখন হিসাব করব তখন ওর সাথে কি 10 গুণ হবে না? 10 গুণ হয়ে ওর মানটা কত হবে? 60 হবে না? দেখো, এর সাথে তো 1 গুণ হবে যেহেতু ও এককের ঘরে। এরপরে খেয়াল করো, এই যে 5টা কোথায় আছে? 5টা কি শতকের ঘরে আছে না? শতকের ঘরে থাকলে ওর সাথে কি হবে? 5-এর সাথে 100 গুণ হবে, হয়ে ওর মানটা কত হবে? 500। তাহলে একটা জিনিস দেখো, এই হচ্ছে স্থানীয় মান আর তাদের নিজস্ব মান, এই মানগুলো যোগ করে। আর এই যে বেস বা ভিত্তি, এই জিনিসটা একটু পরেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তখন তোমরা বুঝতে পারবা যে তিনটা নাম্বারের সমন্বয়ে, এই তিনটা জিনিসের সমন্বয়ে কিভাবে আমরা একটা সংখ্যার মানটা জানতে পারি, ঠিক আছে, এক্স্যাক্টলি মানটা। ওকে, ঠিক আছে, এবার আসো সুন্দর মতো দেখো ভিত্তি, হ্যাঁ, এই যে এরপরে চলে আসছে যে ভিত্তি বা বেস, হ্যাঁ, বললাম না শিখাবো। এই যে খেয়াল করো, কথাটা কি বলছে? কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকের মোট অঙ্ক বা প্রতীক সমূহকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। আমি এখানে একটু সময় নিব, যেহেতু এইচএসসি 26 আছে, ওরা একদমই নতুন। প্লিজ এইচএসসি 25 যারা আছো তোমরা একটু দেখবা সুন্দর করে, হ্যাঁ। দেখো কি বলছে, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীকের
মোট অঙ্ক বা প্রতীক সমূহকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। একটু সিম্পলি বুঝো ভাইয়া, হ্যাঁ একদম সিম্পলি বুঝো। ধরো এই যে আমরা নর্মাল লাইফে কি করি, আমাদের দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো এই যে যে আমি 10টা জিনিস যে লিখলাম, হ্যাঁ এই যে যে 10টা জিনিস লিখলাম, তোমরা দেখো এইখানে দেখো আমি কয়টা প্রতীক লিখছি, আমি এখানে কয়টা প্রতীক লিখছি একটু গুনো তো আমার সাথে, 1 2 3 4 5 6 7 8 9 10টা। কয়টা প্রতীক লিখছি? 10টা প্রতীক। কয়টা প্রতীক লিখছি? 10টা। একটু আমার সাথে বুঝো, হ্যাঁ একটু ঠান্ডা মাথায় দেখো কয়টা প্রতীক লিখছি, 10টা প্রতীক। তাইলে বলতেছে কোন একটা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক। আমরা রেগুলার লাইফে যেই সংখ্যাগুলো ইউজ করি বা যেই যা কিছু হিসাব করি সব কি দশমিক সংখ্যা পদ্ধতিতে না? দেখো এই 0 থেকে 9 এই 10টা প্রতীকের বাইরে কি আমরা ম্যাথে কিছু লিখি? আমাদের ম্যাথের হিসাবে তো এই 0 থেকে 9 পর্যন্তই আছে, এইটা দিয়েই তো আমরা যত বড় সংখ্যাই হোক না কেন লিখতে পারি। তাইলে এই যে আমরা শুধুমাত্র যে 10টা প্রতীক ব্যবহার করি, কয়টা? 10টা প্রতীক যে ব্যবহার করি, এই জন্য আমাদের এই সংখ্যা পদ্ধতিতে রেগুলার লাইফে আমরা যে সংখ্যা পদ্ধতিটা ইউজ করি তার ভিত্তি হচ্ছে কত? 10। তার ভিত্তি কত? 10। একটু খেয়াল করো, একটু খেয়াল করো কোন একটা সংখ্যা পদ্ধতির, হ্যাঁ দেখো একটু খেয়াল করো কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি, হ্যাঁ কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি আর প্রতীকগুলো আমি একটু বলি। দেখো কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি আর প্রতীকের মধ্যে পার্থক্যটা কোথায় একটু বলি। দেখো কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি যদি হয় n, তাইলে তাকে ব্যবহৃত প্রতীকগুলো হবে হচ্ছে 0 থেকে তাতে ব্যবহৃত প্রতীকগুলো হবে 0 থেকে n-1 পর্যন্ত। কি রে ভাই পর্যন্ত বানানো ভুলে গেলাম, কি 0 থেকে n-1 পর্যন্ত। এই 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে তার প্রতীক। তার মানে খেয়াল করো, যদি আমি এখানে বলি, হ্যাঁ যদি এখানে লিখি যে ভাইয়া ধরো কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 5, ভিত্তি কত? 5। তার মানে এখানে ব্যবহৃত প্রতীকগুলো হচ্ছে 0 1 2 3 4। ধরো কোন একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি বললাম 9, তাকে কি বলা হবে? তাহলে তার ভিত্তি হবে, তার ডিজিটগুলো হবে কি 0 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ এই হচ্ছে 0 থেকে 8। খেয়াল করো যদি কোনো একটা সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে কত? 3, তাহলে তাতে ব্যবহৃত ডিজিটগুলো কি হবে? 0 1 2। তাহলে দেখো এই হচ্ছে ভিত্তি আর এই হচ্ছে প্রতীক। আমার কাছে আগে একটু তোমরা প্লিজ বলো ভিত্তি জিনিসটা তোমরা ক্লিয়ার কিনা? মায়া আক্তার, থ্যাংক ইউ। হ্যাঁ এখন বলো এই ভিত্তি জিনিসটা তোমরা বুঝেছো কিনা? জারির এই ভিত্তির ইংলিশটা হচ্ছে বেস। হ্যাঁ ভিত্তির ইংলিশটা হচ্ছে বেস। বেসটা কি? আমরা কোনো একটা নাম্বার সিস্টেমে যতগুলা ডিজিট ইউজ করি, দেখো এখানে 5টা ডিজিট ইউজ করছি। কয়টা? প্রথমটাতে এখানে খেয়াল করো, কই গেলি বাপ, এই যে প্রথমটাতে এখানে একটু খেয়াল করো এখানে আমরা কয়টা ডিজিট ইউজ করছি? 1টা 2টা 3টা 4টা 5টা ডিজিট ইউজ করছি, তাই এর বেস কত? 5। এখানে দেখো 9টা ডিজিট ইউজ করছি, 0 1 2 3 4 5 6 7 8, টোটাল 9টা নাম্বার ইউজ করছি, এই জন্য ওর বেস কত? 9। দেখো এখানে 0 1 2 3টা ডিজিট ইউজ করছি, তাই ওর বেস কত? 3। ক্লিয়ারলি বুঝতে পারছো না? ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এবার খেয়াল করো এই যে দেখো এখানে আমি কিছু শব্দ লিখে রাখছি, শব্দগুলো কি একটু খেয়াল করো তো। দেখো তো এই শব্দগুলো অ্যাকচুয়ালি কি? দেখো বাইনারি কি? বাইনারি যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 2 আর তাতে ব্যবহৃত প্রতীকগুলো হয় 0 আর 1, তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 3 এবং তাতে ব্যবহৃত নাম্বারগুলো যদি হয় 0 1 2, তাকে বলা হয় হচ্ছে ট্রাইনারি সংখ্যা পদ্ধতি। যদি কোনো সংখ্যা পদ্ধতির বেস হয় 4 এবং তাকে যদি এমন হয় 0 1 2 3 পর্যন্ত হয়, তাকে বলা হয় হচ্ছে কোয়ার্টাল। যদি কোনো সংখ্যা পদ্ধতির বেস 5 হয় এবং সেখানে ব্যবহৃত প্রতীকগুলো যদি 0 1 2 3 4 হয়, তাহলে তাকে কি বলা হয়? পেন্টাল সংখ্যা পদ্ধতি। যদি 6 হয় তার মানে কি 0 1 2 3 4 5,
তাহলে এটাকে কি বলা হয়? হেক্সাল। এরপরে দেখো 7, হ্যাঁ যদি হয় তাহলে কি বলা হয়? 0 1 2 3 4 5 6, তাকে বলা হয় কি? হেপ্টাল সংখ্যা পদ্ধতি। এই যে দেখো 8, 8 মানে কি? 0 থেকে 7 পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে অক্টাল। আর যদি 9 হয়, 9টা কি হবে? 0 থেকে 8 পর্যন্ত হচ্ছে ননাল। হ্যাঁ এই জিনিসগুলো তোমাদের এইভাবে আসে না। হ্যাঁ হ্যাঁ এগুলো সবই বেস। হ্যাঁ এগুলো সবই বেস। বেস তো কোনো নির্দিষ্ট নাই। হ্যাঁ বেস কোনো নির্দিষ্ট নাই। বেস যে কোনো জিনিস হইতে পারে, ঠিক আছে? বেস কোনো নির্দিষ্ট নাই, ঠিক আছে? আচ্ছা কে জিজ্ঞেস করলাম নোট দিবা কোথায়? আমি একটু বলে দিই নোট দিবা কোথায়। নোট দিবা হচ্ছে এই যে আমাদের ফাহাদ টিউটোরিয়াল পাবলিক গ্রুপে। হ্যাঁ কোথায় দিবা? ফাহাদ টিউটোরিয়াল গ্রুপ যেটা, হ্যাঁ এই যে পাবলিক গ্রুপ, এই পাবলিক গ্রুপে নোট দিবা। তোমরা প্লিজ এই যে পেইড গ্রুপ, পেইড গ্রুপে কেউ নোট পোস্ট করো না, কারো কোনো প্রবলেম থাকলে পোস্ট করো। এই গ্রুপে কোনো নোট অ্যাপ্রুভ করা হবে না। হ্যাঁ ফার্স্ট টিউটোরিয়াল পাবলিক গ্রুপটাতে এই করবা। আর এটার জন্য সাবজেক্ট ভিত্তিক যে ইয়াগুলো তোমরা দিবা, আমি বলছি EBI2, হ্যাঁ EBI2_ICT, বাংলা হইলে বাংলা, ইংলিশ হইলে ইংলিশ। আর এইখানে সংশ্লিষ্ট স্যারের নাম দিবা, যেরকম আমাকে তুমি দিলা #সানি স্যার, ঠিক আছে? সানি স্যার লিখলা। আর কি করবা? হ্যাশট্যাগ দিয়ে টপিকের নামটা লিখে দিবা। হ্যাঁ টপিকের নামটা দিয়ে লিখে দিবা, টপিক অথবা চ্যাপ্টারের নামটা লিখে দিবা। আর কি করতে পারো? টিচারের আইডিটাকে, হ্যাঁ টিচারের আইডিটাকে মেনশন করে দিতে পারো। হ্যাঁ মেনশন করে দিতে পারো, তাইলে আমরা সহজে তোমাদেরটা দেখতে পারবো। হ্যাঁ এবং তোমাদের এইগুলো সাজায় গুছায় রাখতে পারবো। হ্যাঁ এমসিকিউতে আসে বৈশাখী, এমসিকিউ এগুলো আসে, হ্যাঁ আসে। তো দেখো এই যে পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, আমরা তো এখানে অনেক কিছু দেখলাম। এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির 4টা প্রকারভেদ, এবং এইগুলাকে সবগুলাকে ভাগ করা হয় হচ্ছে ভিত্তির উপরে ভিত্তি করে। হ্যাঁ কথাটা এমন যে ভিত্তির উপর, হ্যাঁ ভিত্তির উপর ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা যায়। কত ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। খেয়াল করো, বাইনারির ভিত্তি হচ্ছে কত? 2, এতে ব্যবহৃত প্রতীকগুলো কত? 0 আর 1, একটু আগে যে দেখাইলাম। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 8, এখানে ব্যবহৃত প্রতীকগুলো কি কি? 0 1 2 3 4 5 6 7। ডেসিমেল, হ্যাঁ এইটা আমরা যে রেগুলার লাইফে ইউজ করি, হ্যাঁ আমাদের রেগুলার লাইফে এইটা ইউজ হয়। সেটা হচ্ছে কি? এটার ভিত্তি কত? 10, এবং এখানে ব্যবহৃত প্রতীকগুলো কি? 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে হেক্সাডেসিমেল, হ্যাঁ হেক্সাডেসিমেলে ব্যবহৃত, হেক্সাডেসিমেলের বেস কত? 16, হ্যাঁ এবং এইখানের নাম্বারগুলো কি দেখো? 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর একটা হচ্ছে A থেকে F, এই A থেকে F কোথা থেকে আসতো নাম্বার সিস্টেমে, এটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাবো, ঠিক আছে? তাহলে দেখো এই যে 4টার ভিত্তি যে আলাদা, এই 4টা ভিত্তি অনুসারে এই সংখ্যা পদ্ধতিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? 4 ভাগে ভাগ করা যায়। এখন খেয়াল করো এদের পরিচিতিগুলো আমরা একটু দেখবো। অ্যাকচুয়ালি এই 4টা সংখ্যা পদ্ধতির পরিচিতি দিয়ে আজকে আমাদের ক্লাসটা শেষ হবে। হ্যাঁ তো খেয়াল করো, সবার ফার্স্টে আসো বাইনারি সংখ্যা পদ্ধতি। হ্যাঁ ঠিক আছে, দেখো কি বলছে বাইনারি সংখ্যা পদ্ধতি কি বলছে দেখো। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল, হ্যাঁ এই জর্জ বুল এমন কিছু জিনিস বানাই গেছে যে জিনিসগুলাই তোমাদের পড়া লাগবে, ঠিক আছে? তোমাদের 3.2 পুরা চ্যাপ্টারটাই জর্জ বুলের বানানো, ঠিক আছে? তো দেখো জর্জ বুল এই বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। এর নাম কেন বাইনারি? কারণ এই যে বাই শব্দের অর্থ হচ্ছে কত? 2। বাই শব্দের অর্থ কি? 2। আমরা যদি বাইনারি সংখ্যাটা বলি, যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাকে কি বলা হয়? বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। দেখো বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে যেহেতু 0 এবং 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেস বা ভিত্তি কত? 2। হ্যাঁ তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে বাইনারির বেস কেন 2, হ্যাঁ তাহলে তোমরা বলবা কারণ এখানে 2টা প্রতীক ইউজ করা হয়। আর একটা জিনিস খেয়াল করো, কোন একটা সংখ্যা লেখার নিয়মটা হচ্ছে এরকম। ধরো ব্র্যাকেটের ভিতরে এখানে সংখ্যাটা তোমরা লিখলা, লেখার পরে এই যে নিচে এইখানে কি করা হয়? এইখানে হচ্ছে সংখ্যাটার বেস বা ভিত্তিটা লেখা হয়। এইখানে কি করা হয়? সংখ্যাটার বেস বা ভিত্তিটা লেখা হয়। লাইক এখানে যদি তোমরা কোনো বাইনারি সংখ্যা লেখো, তাহলে আমি এখানে একটা সংখ্যা লিখলাম এরকম যে 1 0 0 1,
এটা যে একটা বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যা বোঝানোর জন্য নিচে এখানে আমাকে লিখতে হবে কি 2, যে ভাইয়া এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা পদ্ধতি। মাওয়া কেমন লাগে? হ্যাঁ কবির, বলা যাবে, অবশ্যই বলা যাবে। আমি একটু পরে ডেসিমেল সংখ্যায় আসি, তাহলে এগুলো সবই বলে দিব। না সাদিকা পারভিন, ওইটা প্রকারভেদ না। হ্যাঁ, ওইটা কোনো প্রকারভেদ না। নাবিলা, এনি টাইম। আচ্ছা, আমাদের দৈনন্দিন জীবনে বাইনারি ব্যবহার হয় কিন্তু ডিরেক্টলি হয় না। অ্যাকচুয়ালি বাইনারির ব্যবহার করা হয় হচ্ছে ডিজিটাল ডিভাইসে। বাইনারির ব্যবহার করা হয় কোথায়? যত ডিজিটাল ডিভাইস আছে ডিজিটাল ডিভাইসগুলোতে বাইনারি ইউজ করা হয়। এখন দেখো তোমরা বলো ডিজিটাল ডিভাইস কি কি জিনিস? ডিজিটাল ডিভাইস হচ্ছে কম্পিউটার। ডিজিটাল ডিভাইস কি কি? কম্পিউটার, ক্যালকুলেটর, মোবাইল। এটা তো বলে শেষ করা যাবে না। আমাদের আশেপাশে যে লাইট, ফ্যান, ঘড়ি, হ্যাঁ এই যে বোর্ড, এসি যা দেখতেছো এগুলো সবই ডিজিটাল ডিভাইস। এবং তোমরা অনেক সুন্দর মতো জানো কম্পিউটার শুধুমাত্র এই বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করা হয়। তার মানে এই বাইনারির আরেকটা জিনিস বলা যায় যে বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কম্পিউটারের ভাষা। বাইনারি সংখ্যা পদ্ধতিটা কি? বাইনারি সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষাটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কম্পিউটার বাইনারি ছাড়া কিচ্ছু বুঝে না। আমরা কম্পিউটারকে যাই লিখি না কেন, কম্পিউটার সেটাকে কি করে? বাইনারিতে কনভার্ট করে, যেটা তোমরা আমার নেক্সট ক্লাসে শিখবা। হ্যাঁ, যেখানে আমরা শিখবো হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যে এই ক্লাসটাতে কিভাবে হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা যায়। ঠিক আছে, মানে একটা সংখ্যা পদ্ধতি থেকে আর একটা সংখ্যা পদ্ধতিতে কিভাবে কনভার্ট হয় সেই জিনিসটা আমরা শিখবো। আচ্ছা, ওকে। আচ্ছা বাইনারি কি? আরে এই যে সারা রাত রামায়ণ কাহিনী পড়ে সকালে উঠে সীতাকার বাপ। হ্যাঁ, বাইনারি একটা সংখ্যা পদ্ধতির নাম। আর এই নামটা বাইনারি কেন দেওয়া হয়েছে? কারণ বাই মানে হচ্ছে দুই। বাই মানে কি? দুই। এই দেখো, এই যে বাই মানে কি? দুই। এই সংখ্যা পদ্ধতির বেস কত? দুই। কেন বেস? কেন দুই? একটু আগে বলছি যে দেখো এই নাম্বারে শুধুমাত্র দুইটা প্রতীক ইউজ করা হয়। কি কি? একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। যেহেতু দুইটা প্রতীক ইউজ করা হয় তাই এর বেস হচ্ছে দুই। দুই, 2। দেখো যদি এখানে 5টা প্রতীক ইউজ করা হইতো, মানে 5টা, ধরো 0 1 2 3 4, 5টা যদি ইউজ করা হইতো 0 থেকে 4, তাইলে এর বেজ হইতো কত? 5। ঠিক আছে, এটা হচ্ছে বেজ এবং নাম্বারটা। না না, আমি তোমাদের একটা জিনিস বলি। হ্যাঁ, এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাওয়ার কিছু নাই। বিশ্বাস করো, আইসিটি একটা সহজ সাবজেক্ট এবং আইসিটিকে সহজ করে দিব। হ্যাঁ, এই আজকে জীবনে প্রথম এগুলা শুনতেছো, তো প্রথম এগুলা দেখতেছো যে সংখ্যা পদ্ধতি, আরে এতদিন তো শুধু পড়ছি যোগ বিয়োগ গুণ ভাগ, এই জিনিসগুলা কোত্থেকে আসলো, এই জন্য তোমাদের কাছে একটু এমন লাগতে পারে। হ্যাঁ, এইগুলা যদি ভয় হইতো, কঠিন হইতো, এই যে তোমাদের বড় ভাইরা যারা আছে ওদের কাছে জিজ্ঞাসা করো ওরা কেমনে এ প্লাস পাইছে, ওরা কেমনে এই যে ফুল মার্ক পাইছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট মেসেজ দেয় এই যে আমাদের ফার্স্ট টিবিএ যাদের কলেজের পরীক্ষাগুলো গেলো, ভাইয়া থ্যাংক ইউ সো ভেরি মাচ, ফুল মার্ক পাইছি ভাইয়া, হাইয়েস্ট পাইছি, টপ করছি। এতই যদি কঠিন হয় তাহলে ওরা এটা কিভাবে করছে? এগুলো কোনো কঠিন না, কঠিন হচ্ছে বাংলা। হ্যাঁ, বাংলারে তোমরা ভয় পাবা। ঠিক আছে, আইসিটি ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আসো। হ্যাঁ, কম্পিউটারকে তোমরা যত ইনফরমেশনই দাও না কেন, কম্পিউটারকে আমরা যাই বলি না কেন, কম্পিউটার প্রত্যেকটা জিনিসকে বাইনারিতে কনভার্ট করে নেয়। বাইনারি ছাড়া কম্পিউটার এই জীবনে কিচ্ছু বুঝে না। ঠিক আছে, আসো। তাহলে এই হচ্ছে কি, আমরা বাইনারি নাম্বারটা পড়তেছি। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন একটা জিনিস দেখো, এইখানে একটা কথা আছে, একটা শব্দ আছে না বিট, একটা শব্দ আছে না বিট। বিট জিনিসটা কি? এই বিট শব্দটার সাথে তোমরা নাম অনেকে শুনছো বিট, কিন্তু তোমরা কি জানো এই বিটের পূর্ণরূপ কি? তোমরা কি জানো এই বিটটা কোথা থেকে আসছে? একটু খেয়াল করো। বিট, বিটের ফুল মিনিং হচ্ছে, বিটের ফুল মিনিংটা দেখো, বিটের ফুল মিনিং হচ্ছে বাইনারি ডিজিট। বিটের ফুল মিনিং কি? বাইনারি ডিজিট। ওই যে একটু আগে আমি লিখছিলাম, মনে আছে যে সব সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে লিখবা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কিন্তু বাইনারির ক্ষেত্রে তোমরা কি লিখবা? মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট।
কেন? কারণ বাইনারি ডিজিটগুলোকে বিট বলা হয়। আর বাইনারি ডিজিট মানে কি ভাইয়া? বাইনারি ডিজিট মানে কি? বাইনারি ডিজিট মানে হচ্ছে 0 এবং 1। মানে তোমাকে যদি কোথাও প্রশ্ন আসে বিট কি, তুমি আরামসে অ্যান্সার দিতে পারবা যে বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট, 0 এবং 1কে বিট বলা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে কথা। আমার পাশে আজান দিচ্ছে, আমি একটু চুপ থাকবো 1-1.5 মিনিট। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কমেন্ট থাকলে এর ভিতরে বলতে পারো। ওকে, তো দেখো এখানে অনেকটা হচ্ছে, অনেকে অনেক কিছু বললাম। ঠিক আছে, তাদের কিছু কিছু উত্তর আমি একটু দেই। যেন বলতেছে কি, কই গেল ক্লাসের কতক্ষণ পরে সব দেওয়া হবে? তুমি আনুমানিক ধরে রাখো ক্লাসের 5-7 মিনিট পরে, 10 মিনিটের মধ্যেই তুমি সব অ্যাভেলেবেল পেয়ে যাবা। ঠিক আছে, কারণ দেখলো অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে আপলোড হয় না, বা ধরো কোনো একদিন কোনো একটা ঝামেলার কারণে ক্লাস শেষ, ধরো কারেন্ট গেছে, আইপিএস বন্ধ হয়ে গেছে, তখন তো আমাদের কিছু করার থাকবে না, আধা ঘন্টা 1 ঘন্টা লেট হইতেই পারে। এইগুলো তোমরা প্লিজ এইগুলো নিয়ে কথা বলবা না। ঠিক আছে, এইগুলা একটু টাইম গেলেই দেখবা সব পেয়ে যাচ্ছ। ঠিক আছে, একটু ধৈর্য ধারণ করবা, কারণ আমরাও তো চাই যে তোমাদেরকে বেস্ট সার্ভিসটা দিতে। হ্যাঁ, তোমরা যাতে সাথে সাথে সবকিছু পাও, দিতে পারলে আমাদেরও ভালো লাগবে, তাই না? তো এই জিনিসটা নিয়ে তোমরা যতটা পেইন বা প্যারা খাও, তার থেকে বেশি পেইন খাই আমরা। ঠিক আছে, তো তোমরা প্লিজ রিকোয়েস্ট এই জিনিসগুলো নিয়ে কথা বলবা না। আরেকটা জিনিস হচ্ছে, দেখো ক্লাস টাইম, ধরো ক্লাস 7টায়, এখন হইতে পারে না ধরো ক্লাস 7টায় আমি দাঁড়াইতে যাচ্ছি, এমন টাইমে ধরো টেকনিক্যাল এই যে তোমাদের ক্লাসের জন্য লাইট ইস্যু থাকে, সাউন্ড ইস্যু থাকে, হ্যাঁ ডিভাইস থাকে, পিছনে আরেকটা ডিভাইস থাকে, কোনো না কোনো একটা প্রবলেম হইতে পারে না? প্রবলেম কিন্তু হতেই পারে, এইগুলো কখনো বলে কয়ে আসে না, লেট হইতেই পারে, বা আমার কোনো শারীরিক একটা প্রবলেম হইতে পারে, দেখলো হুট করে আমার অনেক কাশি বাড়ছে, আমি বললাম আমি একটু 10 মিনিট পরে দাঁড়াই, 1 কাপ চা খেয়ে দাঁড়াই। হ্যাঁ, কারণ তুমি একটা জিনিস শুধু মাথায় রাখবা, আমরা যা কিছু করব সব তোমাদের ভালোর জন্যই করব। ঠিক আছে, তো প্লিজ তোমাদের বেটার সার্ভিস, বেস্ট সার্ভিসের জন্য করব। এইগুলা নিয়ে তোমরা কথা বললে একটু কষ্ট লাগে, হ্যাঁ, তখন দেখলো মুডটা খারাপ হয়ে যায়, ওই যেই ফ্লোতে আগাইতে থাকি সেই ফ্লোটা ধরে রাখতে পারি না। তো তোমরা এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, এখন দেখো, এবার খেয়াল করো, তাহলে এটা কি, তাহলে বাইনারি ডিজিট। হ্যাঁ, এই বাইনারি ডিজিট বা বিট, এই জিনিসটাও ক্লিয়ার তোমরা, হ্যাঁ, বিট বা বাইনারি ডিজিট। ঠিক আছে,
একজন বললে এই সংখ্যাগুলো কোথায় ব্যবহার করা হয়, আমি আগে বলছি যে বাইনারিটা ব্যবহার করা হয় যত ডিজিটাল ডিভাইসে, আমাদের যত ইলেকট্রনিক ডিভাইস আছে তারা সবই এই বাইনারি নাম্বার দিয়েই চলে। একটু সময় দাও, আস্তে আস্তে সব বুঝে যাবে, ঠিক আছে? তাহলে এটা ছিল হচ্ছে বাইনারি নিয়ে কথাবার্তা। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে জিনিসটা দেখো, আমি এখন একটা সংখ্যা লিখতেছি, তোমরা আমাকে একটু বলো তো এই সংখ্যাটা কি বাইনারি সংখ্যা কি না? হ্যাঁ, জাস্ট একটু বলবা, তোমরা আমাকে একটু বলো এই যে সংখ্যাটা আমি মাত্র লিখলাম এটা কি বাইনারি সংখ্যা হয়েছে? হাসিব শেখ, ইনশাল্লাহ ওইটাও আমি দেখাই দিব, হ্যাঁ, যে বাইনারি সংখ্যার সাথে 10 ভিত্তিক সংখ্যার যে সম্পর্কটা ওইটাও আমি তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা, রেডিক্স পয়েন্ট বলতে এতদিন পর্যন্ত তোমরা যেটাকে দশমিক বলে আসো পয়েন্ট, এই পয়েন্টটাকেই বলা হয় হচ্ছে রেডিক্স পয়েন্ট, যেটা দিয়ে পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে পৃথক করা হয়। যে পূর্ণ সংখ্যা লেখার পরে ওই যে ডট ফুটাটা দাও, এটাই হচ্ছে রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এই সংখ্যাটা সঠিক হয়নি, যারা জি বলতেছো তারা বুঝো নাই। দেখো খেয়াল করো, এইখানে দেখো এই যে 2 আছে, এইখানে কি আছে ভাইয়া, এখানে যে দেখো 2 আছে, 2 তো থাকা যাবে না। 2 কি থাকা যাবে বলো? 2 কিন্তু থাকা যাবে না, কারণ দেখো আমরা বলছি যে সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটা প্রতীক থাকে, তাহলে 0 1 1 এর থেকে বড় কোনো কিছু হইলেই সেটা কিন্তু আর বাইনারি সংখ্যা হবে না। তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু থাকতে পারবে কি 0 1 0 1 0 1, 0 1 ছাড়া ওর লাইফে কোনো কিছু নাই, ঠিক আছে? থ্যাংক ইউ সো ভেরি মাচ। তাইলে দেখো এটা একটা বাইনারি সংখ্যা নয়, এটা আমরা শিখলাম। এরপর আসো একটু অক্টাল সংখ্যাটা নিয়ে কথা বলি। হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতিটা কি? এখানে বলতেছে সুইডেনের রাজা, কোথার রাজা? সুইডেনের রাজা সপ্তম চার্লস, নাম কি? সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। দেখো অক্টালের এই যে অক্টা শব্দের অর্থ হচ্ছে 8, অক্টা শব্দের অর্থ কি 8। কি হচ্ছে দেখো, যে সংখ্যা পদ্ধতিতে 8টি, যে সংখ্যা পদ্ধতিতে 8টি, তার মানে 0 1 2 3 4 5 6 7, এই 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। বুঝছো? যে সংখ্যা পদ্ধতিতে 8টি 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে কি বলা হয়? তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়, ঠিক আছে? তারপর দেখো একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত থাকতে পারবে। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে একে এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, যেহেতু 8টা প্রতীক নিয়ে। অক্টাল সংখ্যা পদ্ধতিকে 3 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়, কিন্তু এই জিনিসটা নিয়ে এখনই তোমরা মাথা ঘামায়ো না, হ্যাঁ, যে কেন 3 বিট বলা হয়, ঠিক আছে? তারপর আমি একটু বলে দিব, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি বা প্রতীক চিহ্নকে 3 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়। এখন এটার সাথে সম্পর্কটা কেমনে আমি তোমাদের একটু বলি। দেখো এই যে অক্টাল, হ্যাঁ, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8 না? দেখো অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? 8। আর দেখো যেহেতু বলছে বিট, দেখো যেহেতু বলছে বিট, বিট বললেই তোমরা কি বুঝবা? বিট বললেই তোমরা বুঝে যাবা যে বিট মানেই হচ্ছে বাইনারি। বিট মানে কি? বাইনারি। দেখো তাহলে বাইনারির বেস কত? 2। এখন একটা জিনিস খেয়াল করো, 2 টু দি পাওয়ার 3 সমান কত? 8 না? হ্যাঁ, 2 টু দি পাওয়ার 3 সমান 8। এই জন্য বলা হয় হচ্ছে, দেখো এইটার বেসকে 3 গুণ করলে কি হয়? তোমার এইটার বেসের সমান হয়। তারপরও নেক্সট ক্লাসে এটা বুঝে যাবা যে কেন এটা 3 বিটের কোড বলা হয়, ঠিক আছে? সৈকত, তুমি ধরে রাখো যে ক্লাসগুলো অ্যাটলিস্ট তো 1.5 ঘন্টা হবে, কোনো কোনো দিন 2 2.5 3 ঘন্টাও যাইতে পারে, হ্যাঁ, টপিক অনুযায়ী, হ্যাঁ, যখন তোমাদের প্রয়োজন অনুসারে, ঠিক আছে, বাড়বে, ঠিক আছে? তোমরা এগুলো নিয়ে চাপ নিও না, ক্লাস তো বাড়বেই, ঠিক আছে? ওকে, এখন দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো, অক্টাল নাম্বারে যদি একটা এক্সাম্পল লিখি তাহলে এক্সাম্পলটা কেমন হবে? ধরো আমি এটা লিখলাম এভাবে 563.27, হ্যাঁ, এটার নিচে এই যে বেস লিখতে হবে 8, তাহলে এটা একটা অক্টাল সংখ্যা। দেখো এইখানে ধরো আমি লিখলাম এই যে 243.51, 243.51, এটার নিচে আমি লিখলাম হচ্ছে অক্টাল, এটা হচ্ছে একটা অক্টাল নাম্বার হইলো। তুমি দেখো আমি যদি লিখি যে 298.46 অক্টাল, তাহলে কি এই নাম্বারটা কি হবে বলো তো? এই নাম্বারটা কি সঠিক হবে? এই নাম্বারটা কিন্তু
এইটা কিন্তু সঠিক নয়, এটা কিন্তু কি সঠিক নয়, এটা সঠিক নয়। কেন এটা সঠিক নয়? কারণ হচ্ছে দেখো এখানে 9 আছে, কি আছে এখানে 9 আছে, এখানে 8 আছে, যা কি নট সাপোর্টেড। হ্যাঁ, এখানে আমি লিখে দিলাম যে নট সাপোর্টেড। নট সাপোর্টেড মানে কি, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি এইগুলাকে সমর্থন করে না। অক্টাল সংখ্যা পদ্ধতি কি করে না, এগুলাকে সমর্থন করে না। কারণ অক্টালের সর্বোচ্চ নাম্বার, অক্টালের সর্বোচ্চ নাম্বার কত, অক্টালের সর্বোচ্চ নাম্বার কত, কই গেল ডিসকাউন্ট, খেয়াল করো অক্টালের সর্বোচ্চ নাম্বার কত, অক্টালের সর্বোচ্চ নাম্বার হচ্ছে 7। 7 থেকে বড় কোনো ডিজিট বা প্রতীক থাকতে পারবে না। আমাকে একটু বলো অক্টাল জিনিসটা বুঝছো কিনা। রিজভি পড়ালেখা করিস রে একটু। না 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 না, তাই বা নট নেসেসারি, অক্টালে পয়েন্ট মাস্ট না। আমি এখানে লিখলাম, এই যে লিখলাম 546 অক্টাল, কোনো সমস্যা নেই। অক্টালে পয়েন্ট কখনো মাস্ট হয় না, রেডিক্স পয়েন্ট কখনো মাস্ট হয় না, ঠিক আছে, রেডিক্স পয়েন্ট কখনো মাস্ট হয় না, ঠিক আছে। এরপরে আসো, এরপরে আসো, হ্যাঁ ডেসিমেল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, এই যে দেখো ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে এটাকে বলা যায় দশমিক সংখ্যা পদ্ধতিও বলা যায়। হ্যাঁ, এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিও বলা যায়। হ্যাঁ, রেগুলার লাইফে আমরা এই নাম্বার সিস্টেমেই চলি, দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমেল। কি বলছে দেখো, ডেসি শব্দের অর্থ হলো 10। ডেসি শব্দের অর্থ কি 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি, কি বলতেছে, যে সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় আমাদের রেগুলার লাইফে এটা, ঠিক আছে। এক্সাম্পল দেখো, ধরো আমি এই যে লিখলাম 54, হ্যাঁ এর নিচে 10 লিখলেই বুঝবা যে, নিচে 10 দেখলে বুঝবা যে এর হচ্ছে আপনা, হ্যাঁ একটা নিজের একটা ফিল আসবে, ঠিক আছে। তারপর কি হচ্ছে, দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেস বা ভিত্তি হচ্ছে 10, এর বেস বা ভিত্তি হচ্ছে 10। এখন কি বলছে দেখো, প্রাচীন ভারতে এ পদ্ধতির প্রচলন প্রথম শুরু হয় তাদের থেকে আরবীয়রা এই সংখ্যা পদ্ধতি শেখার পরে এর আরো বিস্তার ঘটে, এই কারণে একে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়। প্রথম প্রচলন শুরু করে হিন্দুরা প্রাচীন ভারতে, এবং তারপরে ইউজ করে আরবীয়রা, এই দুইজনের মিক্সিং এ এটা মূল ভিত্তিটা তৈরি হয়, এই জন্য এটাকে হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়, ঠিক আছে। তনু, ব্র্যাকেটের নিচে যেটা লিখছি এইটাকে বলা হয় বেস বা ভিত্তি। হ্যাঁ, এই যে সংখ্যা পদ্ধতিতে এই যে ব্র্যাকেটের নিচে যেটা লিখছি এটাকে বলা হয় হচ্ছে বেস। হ্যাঁ, ব্র্যাকেটের নিচে যেটা লিখতে হয় এটাকে বলা হয় বেস বলা হয়, বেস বলা হয়, ঠিক আছে। এই জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ না, সেটা হচ্ছে আপন মানুষ। আসো, তাহলে এই এই জিনিসটা আমরা বুঝি, এটা সহজ। এখন হেক্সাডেসিমেলটা একটু পড়ি। হ্যাঁ, হেক্সাডেসিমেলটা একটু ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, হেক্সাডেসিমেল শব্দটি দুটি অংশ, একটি হলো হেক্সা, হেক্সা অর্থ কত 6, অপরটি হচ্ছে ডেসিমেল, ডেসিমেল অর্থ কত 10। তাহলে 10 আর 6 মিলে কত হইলে 16। হেক্সাডেসিমেলের বেস কত, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, বেস হচ্ছে কত 16। এরপরে বুঝো, যে সংখ্যা পদ্ধতিতে 16টি প্রতীক, 16টি প্রতীক দেখো 0 থেকে 9 আর হচ্ছে এ থেকে এফ। হ্যাঁ, এই হচ্ছে 16টি প্রতীক। দেখো 16টা প্রতীক কি কি, 0 থেকে 9, হ্যাঁ এখানে আছে কয়টা 10টা, আর দেখো এই যে এ থেকে এফ, এ থেকে এফ এখানে কয়টা আছে 6টা। এই 16টা প্রতীক যার থাকে তাকে বলা হয় হচ্ছে হেক্সাডেসিমেল, ঠিক আছে। এখন কি বলছে দেখো, হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে মোট 16টি প্রতীক ব্যবহার করা হয়, এই জন্য বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতিকে 4 বিট সংখ্যা পদ্ধতিও বলা হয়। কেন 4 বিট বলা হয়, ওই যে দেখো দেখো যখনই বিট বলছে, বিট মানে কি, বিট বলতেই তুমি বুঝে যাবা যে বাইনারি। হ্যাঁ, বিট বলতেই বাইনারি, অ্যাডভান্স বুঝবা। এখন দেখো এইখানে বলছে 16 আর বাইনারির বেস 2, দেখো 2⁴ মানে 16। তারপরেও ক্লিয়ার হওয়া না তোমরা, আমি জানি। আমার নেক্সট ক্লাসের জন্য একটু ওয়েট করো, হ্যাঁ যেখানে আমরা রূপান্তরটা পড়বো অ্যাকচুয়ালি, ঠিক আছে। হ্যাঁ, ব্রাজিলের হেক্সামিশন পানি মেঘেই। এখন দেখো, কারণ হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত 16টি প্রতীক বা চিহ্নকে 4 বিটের মাধ্যমে প্রকাশ করা যায়। এখন একটা জিনিস খেয়াল করো,
কেন এই 09 পরে এ থেকে এফ কোথায় আসলো? দেখো আমরা 4th চ্যাপ্টারে, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখো, আমরা যখন 4th চ্যাপ্টারে, চতুর্থ অধ্যায় 4th চ্যাপ্টারে আমরা একটা পড়বো যেটার নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। 4th চ্যাপ্টারে আমরা একটা টপিক পড়বো যার নামটা হবে হচ্ছে আইপি অ্যাড্রেস। নামটা হচ্ছে কি? আইপি অ্যাড্রেস। তো এই যে 4th চ্যাপ্টারে যে আইপি অ্যাড্রেসটা আমরা পড়বো, এই আইপি অ্যাড্রেসের ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, এই আইপি অ্যাড্রেসটা তৈরি করার জন্যই হচ্ছে এই হেক্সাডেসিমাল নাম্বারটা লাগছে। মানে কি ডেসিমেল নাম্বার দিয়ে যত নাম্বার লেখা যায়, তো এই সব নাম্বার লেখা শেষ, এই সব নাম্বার কি করা শেষ? লেখা শেষ। তো ডেসিমেল যেহেতু সব নাম্বার লেখা শেষ, তাই এখন তারা চিন্তা করছে একটু বেশি নাম্বার দরকার। তো দেখো তারা এই 9 দিয়ে আর হচ্ছে না, তাদের মানে 9 পর্যন্ত দিয়ে আর হয় না, তো 9-এর বেশি লাগবে। তো 9-এর বেশি লিখছে যখন 10, এই কম্পিউটার বেটা এডি বুঝে না, ওই কি করছে, ওই 10 রে পরে 1 0, কম্পিউটারে লিখছে 12, কম্পিউটার লেখে 1 2, কম্পিউটারে লিখছে 13, কম্পিউটার পরে 1 3। এখন বুঝো, আমি যা বুঝাই সে যদি তা না বুঝে, তাহলে জীবনে কি আমাদের মিল হবে? হবে না। কিন্তু আমি, তুমি তোমার পছন্দের মানুষকে যা বুঝাইতে চাচ্ছ, সে যখন সেটা বুঝবে তখনই তোমাদের ভিতরে কিছু একটা বিক্রিয়া ঘটবে, নাহলে কিন্তু বিক্রিয়া ঘটবে না সঠিক ওয়েতে। তো দেখো যা ও বুঝাইতে চাচ্ছে 12, কম্পিউটার বাটায় পড়ে 1 2, তাহলে 12 পড়াইলে 1 2 পড়লে হবে? 1 2 পড়লে হবে না, ওকে কি করতে হবে? ওকে 12ই বুঝতে হবে। তখন কি দেখলো? তখন সবাই দেখলো কি, আচ্ছা যেহেতু এখানে দুইটা প্রতীক হয়ে যাচ্ছে না, দুইটা প্রতীক যেহেতু হয়ে যাচ্ছে, দুইটা প্রতীক তো কম্পিউটার বুঝে না। তো দুইটা প্রতীক যেহেতু কম্পিউটার বুঝে না, তাহলে কম্পিউটারে কি করতে হবে? এখানে একটা প্রতীক দিতে হবে। কম্পিউটারে কয়টা প্রতীক দিতে হবে? একটা প্রতীকে দিতে হবে। তখন সেই 10কে, এই যে 10কে একটা প্রতীক দিয়ে বোঝানো শুরু করলো। দেখো তখন সে কি করলো? তখন সে এই জিনিস আবিষ্কার করলো, আচ্ছা তাহলে এই যে 10কে আমি একটা প্রতীক এ দিয়ে প্রকাশ করব, 11কে আমি একটা প্রতীক বি দিয়ে প্রকাশ করব, 12কে আমি একটা প্রতীক সি দিয়ে প্রকাশ করব। হ্যাঁ, তারপরে কি করব? 13কে আমি একটা প্রতীক ডি দিয়ে প্রকাশ করব, 14কে আমি একটা প্রতীক ই দিয়ে প্রকাশ করব, আর 15কে আমি একটা প্রতীক এফ দিয়ে প্রকাশ করব। করলেই দেখা গেল যে তার যে ঝামেলা ছিল সেই ঝামেলা ক্লিয়ার। মাথায় কত বুদ্ধি! হ্যাঁ, তাহলে দেখো, দেখো যেহেতু 16, আমরা যেটা পড়ছিলাম একটু আগে, যেহেতু 16, যেহেতু ভিত্তিটা হচ্ছে কত? 16, তো আমাদের সূত্র অনুসারে যে ভিত্তি যদি n হয়, তাহলে নাম্বার হওয়ার কথা কি n-1 পর্যন্ত। তাহলে যেহেতু ভিত্তি 16, তাহলে নাম্বার হবে কি 15 পর্যন্ত না? তাহলে দেখো এই যে 15 পর্যন্তই হয়েছে। হ্যাঁ, এখন বলো যে এই এ থেকে এফটা কেন আসছে, এটা বুঝছো কিনা? প্রত্যেক দিনের ক্লাসগুলো 1.5 ঘন্টা মতো হবে আর কি, ঠিক আছে? 1.5 থেকে 2 ঘন্টা এরকমই মোটামুটি হবে। ঠিক আছে, শোনো 16 পর্যন্ত তো এখনো কাউন্ট করা হয় নাই তো নি, এই 16 পর্যন্ত এখন ওরা আবিষ্কার করে নাই, তো ওরা যদি আবিষ্কার না করে তোমার আমার ঠেকা পড়ছে? হ্যাঁ, ঠিক আছে, ঠেকা পড়ে নাই। বৈশাখী 1.5 থেকে 2 ঘন্টা। ফেরদৌসি, সবগুলাকে কেন বিটের সাথে সম্পর্ক করা হবে না? কারণ আমাদের ঘুরে ফিরে তো কম্পিউটারই মেইন জিনিস, তো যেহেতু কম্পিউটারের ভাষায় বিট, তাই সবাইকে ঘুরে ফিরে কি করে? বিটের সাথে তুলনা করা হয়। ঠিক আছে, ওকে, ফাইন। ঠিক আছে, এখন দেখো, ধরো তোমাদেরকে আমি যদি একটা কথা বলি, হ্যাঁ ধরো আমি একটা কথা বলি, কথাটা হচ্ছে কেমন? কথাটা হচ্ছে এমন যে দেখা গেল যে আমি এখানে বললাম, কার কথা বলবো, কার কথা বলবো? ধরো হচ্ছে শেফা। হ্যাঁ, আমি এখানে লিখলাম, আমি এখানে লিখলাম, ধরো এখানে আমি সুন্দর মতো করে লিখলাম, কি লিখলাম? যে বিজ্ঞানী কে? বিজ্ঞানী শেফা। বিজ্ঞানী কি? শেফা একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো। একটি কি করলো? একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো। হ্যাঁ, এখানে লিখলাম আমি যে একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, আবিষ্কার করলো। হ্যাঁ, এরপরে লিখলাম যে প্রিয় মানুষের নামানুসারে, প্রিয় মানুষের নামানুসারে তার নাম দিল
তার নাম দিল আবুল ভিত্তিক সংখ্যা পদ্ধতি বা আবুল সংখ্যা পদ্ধতি। নামটা কি দিল? আবুল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তাহলে একটা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে যেটার নাম দিছে কি আবুল সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, ঠিক আছে, এই যে লিখছো, হ্যাঁ লিখে আবুল সংখ্যা পদ্ধতি। এখন ধরো এখানে একটা প্রশ্ন করা হলো, এইখানে প্রশ্ন করা হইলো তোমাকে যে সংখ্যা পদ্ধতিটি কি আলোচনা করো। সংখ্যা পদ্ধতিটি আলোচনা করো। কি বলা হলো? সংখ্যা পদ্ধতিটি আলোচনা করো। আচ্ছা আচ্ছা, এখানে একটু ইনফরমেশন একটু গ্যাপ আছে। হ্যাঁ, লিখলো যে আবিষ্কার করলো যার এখানে লিখলো যে যার ভিত্তি 6, যার ভিত্তিগত 6। হ্যাঁ, যার ভিত্তিগত 6। ঠিক আছে, এখন বলে এটা ব্যাখ্যা করতে। তাহলে দেখো এটার ব্যাখ্যাটা কি হবে একটু খেয়াল করো। এটার ব্যাখ্যাটা কি হবে? ব্যাখ্যাটা হবে হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত, এখানে ব্যাখ্যায় লিখতে হবে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 6। ভিত্তি যেহেতু 6, তাহলে এখানে ব্যবহৃত নাম্বারগুলো কি কি? 0, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, তার মানে দেখো শেফা বিজ্ঞানী শেফা কি এই যে এই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করছে না? বিজ্ঞানী শেফা কি করছে? এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে লেকচার শিটটা আমি তোমাদেরকে একটু বলি, এই যে লেকচার শিটটা, এই লেকচার শিটটাই তো তোমরা পাবা। হ্যাঁ পাবা। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিসের সাথে একটু পরিচয় করাই দিই, সেটা হচ্ছে আজকে তোমরা একটা প্র্যাকটিস শিটও পাবা। এই যে দেখো, হ্যাঁ আজকে তোমরা একটা প্র্যাকটিস শিটও পাবা। হ্যাঁ, আজকে তোমরা এই প্র্যাকটিস শিটটাও পাবা। এই প্র্যাকটিস শিটটা কি? এই প্র্যাকটিস শিটটা হচ্ছে তোমাদের এই যে কই গেল, এই যে লেকচার 1 এর, আজকের লেকচার 1 এর প্র্যাকটিস শিট। হ্যাঁ, এই জিনিসটাই তোমরা পাবা। এই যে লেকচার 1 এর প্র্যাকটিস শিট, এই জিনিসটা আমি তোমাদেরকে দিব। দেখো এখানে কি কি রাখছি। আজকে যে আমরা পড়ালেখা পড়লাম না, এর ভিতরে বা এর বাইরের থেকেও কিছু জিনিস যেটা তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে কি করছি, ফার্স্টে হচ্ছে রাখছি হচ্ছে কিছু শর্ট প্রশ্ন উত্তর রাখছি তোমাদের জন্য। কি রাখছি? কিছু শর্ট প্রশ্ন আর উত্তর রাখছি। এখানে কি দেখো প্রশ্ন একটা কি করছি, এই যে ব্রাজিলের কোন আদিবাসীরা 1 এবং 2 এর বেশি গুনতে পারে না? ওই যে আমরা পড়লাম পিরাহা। দেখো ব্রাজিলের পিরাহা আদিবাসীরা 1 এবং 2 এর বেশি সংখ্যাকে কি বলে? অনেক। হ্যাঁ, যেমন আমরা হয় না, যখন আমরা আর গুনতে পারি না তখন কি বলি? অনেক। আমরা যখন গুনতে পারি না তখন কি বলে? অনেক। তো ওরা যখন গুনতে পারে না তখন বলে অনেক। দেখো সুমেরিয়ান ব্যাবিলিয়ান সংখ্যা কত ভিত্তিক ছিল? 60 ভিত্তিক। মাথায় রাখবা এই যে সুমেরিয়ান ব্যাবিলিয়ান আর হচ্ছে মায়ানের ভিত্তি ছিল 20 আর এদেরটা ছিল 60 ভিত্তিক, বাকি সব 10। মিশরীয় সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 10। এই দেখো মিনিট এবং ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে? 60 দিয়ে। কোন সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক? এই যে মায়ান, একটু আগে বললাম। চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক? 10। কোন অঙ্ক আবিষ্কারকে আধুনিক গণিতের অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়? সেটা হচ্ছে শূন্য আবিষ্কারকে। হ্যাঁ, কারণ আগে শূন্যরে তো অশুভ শয়তান ধরা হইতো। প্রথমে কারা শূন্যকে একটি সংখ্যা হিসেবে ধরে গণিতে ব্যবহার করেছিল? সেটা হচ্ছে কারা? ভারতীয়রা। ঠিক আছে, দেখো এই জিনিসটা তোমরা এগুলো একটু পড়ো। হ্যাঁ, এই জিনিসটা তোমরা একটু পড়ো সুন্দর মতো করে। ঠিক আছে, পড়ো। এখন দেখো আজকের যতটুকু আমরা পড়ছি এই জায়গা থেকে বিগত সালগুলোতে কিছু বোর্ড প্রশ্ন আসছে। বিগত সালের বোর্ড প্রশ্নগুলো একটু দেখো। সেটা হচ্ছে কি, পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করতে কি প্রয়োজন? ওই যে আমরা দেখলাম না একদম স্লাইডের ফার্স্টের দিকে, 3টা জিনিস প্রয়োজন। এখানে কয়টা জিনিস প্রয়োজন? 3টা জিনিস। কি কি 3টা জিনিস যে প্রয়োজন? 3টা জিনিস কি কি? সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সংখ্যাটির নিজস্ব মান। সর্বপ্রথম কি প্রয়োজন? সংখ্যাটির নিজস্ব মানটা প্রয়োজন, তাই না? এই যে সর্বপ্রথম যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি, সংখ্যাটির নিজস্ব মান প্রয়োজন। তারপরে কি প্রয়োজন? তারপরে প্রয়োজন হচ্ছে ভিত্তি। তারপরে যে কি প্রয়োজন? ভিত্তি প্রয়োজন। তারপরে কি প্রয়োজন? তারপরে প্রয়োজন হচ্ছে স্থানীয় মান, যেটা
স্থানীয় মান, এই হচ্ছে জিনিসটা তোমাদের লাগবে। এরপর কি বলছে দেখো 1 1, এই যে ভিত্তি দেখো কি লিখছে 1 1, ভিত্তি কত লিখছে 10। হ্যাঁ, সংখ্যাটিকে পজিশনাল সংখ্যা বলা হয় কেন? পজিশনাল সংখ্যা বলা হবে না কেন? দেখো এখানে নাম্বারগুলো আছে এবং এটার কি আছে, বেজ আছে। যেহেতু সংখ্যাটার বেজ আছে, সংখ্যার বেজ থাকা মানেই সে হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল নাম্বার সিস্টেম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষেই পিডিএফ গুলো দিয়ে দিব। ঠিক আছে, এরপরে কি বলছে দেখো, এই যে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। একটু আগেই বলছি ডিজিটাল, এটা কি চটচিরা অঙ্গনের প্রশ্ন। দেখো ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে দুটি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। সুন্দর পারবা, এই দেখো, এই যে দেখো 267, হ্যাঁ সংখ্যাটা কি বলছে একটু খেয়াল করো, এই যে দেখো 26710, এই সংখ্যা কম্পিউটার সরাসরি গ্রহণ করে না। কেন করবে? কারণ দেখো এখানে কি আছে, ডেসিমেল। হ্যাঁ, ডেসিমেল সংখ্যা, কম্পিউটার তো ডেসিমেল সংখ্যা বুঝে না। কম্পিউটার কি বুঝে? কম্পিউটার শুধু বাইনারি বুঝে, তাই শুধু 0 আর 1 লাগবে, 0 1 ছাড়া কম্পিউটার অ্যাকসেপ্ট করবে না। তারপরে দেখো এই যে 2988 সংখ্যাটি সঠিক কিনা। দেখো সংখ্যাটা কি লিখছে 298, আবার এর বেজ লিখছে কত 8। তো এই বেজ 8 কেও সাপোর্ট করে? বেজ 8 তো সাপোর্ট করে না, করে না। তাহলে কারণ কি? বেজ যেহেতু 8 অক্টাল, তো অক্টাল হইলে অক্টালে এই 9 আর 8 চলবে? চলবে না, অক্টালে 7 পর্যন্ত। সেটাই বলছে যে সংখ্যাটি সঠিক নয়, কারণ অক্টাল সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হচ্ছে 0 থেকে 7, মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। অক্টাল সংখ্যার বেজ 8। অক্টাল সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যা লিখতে হলে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার করে লিখতে হয়, কিন্তু এই সংখ্যাটিতে 9 ও 8 ব্যবহার করা হয়েছে, এটা সে মেনে নিতে পারে নাই। এটা সে মেনে নিতে পারে নাই। এরপরে কি বলছে দেখো, এই যে অক্টাল 3 বিটের কোড বুঝিয়ে লেখো। এইখানে একটু ব্যাখ্যাটা করছি, তারপর না তোমরা না বুঝলে সমস্যা নাই, এটা হচ্ছে নেক্সট ক্লাসে আমি বুঝাবো। ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখো, হ্যাঁ এইবার দেখো এখানে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ দিছি। হ্যাঁ, এখানে তোমাদেরকে কয়টা এমসিকিউ দিছি? এখানে আমি তোমাদেরকে 42টা এমসিকিউ দিছি। কয়টা? 42টা এমসিকিউ দিছি। এবং খেয়াল করো এই যে ডান সাইডে সবগুলা এমসিকিউ এর আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিছি। হ্যাঁ, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিছি। যেহেতু এরপর থেকে কি হবে, এই যে জিনিসগুলো আমি করছি, এই যে প্র্যাকটিস শিটটা করছি, এরপরের থেকে এই এমসিকিউ গুলা সব আমি করে দিব। হ্যাঁ, এইগুলা কি সব আমি করে দিব, এরপরে থেকে আমি করে দিব, কারণ হচ্ছে এরপরগুলো ম্যাথ থাকবে। যেহেতু এইগুলো থিওরি, তাই এগুলো হচ্ছে আমি তোমাদেরকে দিছি। হ্যাঁ, আর তোমাদেরকে এই দাগানোটা আমি দিব না, তোমাদেরকে আমি ফ্রেশটা দিব। ঠিক আছে, এই প্র্যাকটিস শিটের ফ্রেশটা আমি দিব। অবশ্যই বাংলা ক্লাস হবে। হ্যাঁ, অবশ্যই বাংলা ক্লাস হবে। বাংলা ক্লাস হবে না কেন? তোমাদের বাংলা ক্লাস অবশ্যই হবে। আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাইতে চাই, আমি তোমাদেরকে একটু দেখাই দেই। হ্যাঁ, যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস এবং প্রথম তোমরা এই জিনিসগুলো ইয়ে করতেছো, আমি তোমাদেরকে দেখাই। এখানে আমার একটা ড্রাইভ থাকবে। হ্যাঁ, ওয়েট, আমি একটু ফাইলগুলো একটু সেভ দেই। হ্যাঁ, এই যে জিনিসটা, এই ফাইলটা আমি একটু সেভ দেই। হ্যাঁ, যেহেতু এটা বইটা আমি লিখছি। এই কোথায় গেলা, কোথায় গেলা? এই যে ইবিআই 2.0, এটা হচ্ছে, হ্যাঁ এই যে দেখো সংখ্যা পদ্ধতি লেকচার 1 যেটা, এটা হচ্ছে পাশে আমি লিখে, এটা শুরুতে আমি লিখে রাখতেছি বুক। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু বই, আমি তোমাদেরকে আমি জাস্ট দেখাই দিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বুক লেকচার 1 দিয়ে আমি জিনিসটাকে সেভ করলাম জাস্ট আর কি। হ্যাঁ, জাস্ট আমি সেভ করলাম। এখন দেখো আমি তোমাদেরকে দেখাই জিনিসটা আমি তোমাদেরকে কিভাবে দিব। আমাদের এখানে এই যে অনেক, হ্যাঁ এখানে আমাদের যত জিনিসপত্র আছে, প্রত্যেকটা জিনিসপত্রের ভিতরে এই যে ইবিআই 2.0 একটু খেয়াল করো, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটার লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এই যে ইবিআই ফোল্ডার 2 এর ভিতরে দেখো সুন্দর করে ফোল্ডারগুলো করা আছে। এই যে আইসিটি রাসেল স্যার, সরি, হ্যাঁ এই যে দেখো সুন্দর মতো করে। খেয়াল করো এখানে কি আছে, এখানে খেয়াল করো এটা হচ্ছে কি, এই যে একটু খেয়াল করো কইলি কালার চেঞ্জ। এই যে দেখো ইংরেজি ক্লাস তোমাদের রাসেল স্যার নিলে রাসেল স্যার, তাজ স্যারটা তাজ স্যারের ভিতরে পাবা। হ্যাঁ, সাইফুল স্যারটা সাইফুল স্যারের ভিতরে পাবা। এখন খেয়াল করো এই যে জিনিসটা আইসিটি সানি স্যার, এর ভিতরে হচ্ছে আমারটা পাবা, বাংলার ভিতরে সাকিবেরটা পাবা। হ্যাঁ, এখন দেখো আমি কি করতেছি, এই যে আইসিটি সানি স্যারের ভিতরে ঢুকলাম, দেখো একদম ফাঁকা। একদম ফাঁকা। এখন এর ভিতরে সর্বপ্রথম আমি একটা ফোল্ডার করতেছি। হ্যাঁ, এই ফোল্ডারটার আমি নাম কি দিচ্ছি দেখো, আমি নাম দিচ্ছি হচ্ছে এই চ্যাপ্টার লিখে, আমি জায়গা নষ্ট করব না, আমি এটার নাম দিচ্ছি হচ্ছে 3.1 এবং এখানে আমি 3.1 এর
নামটা আমি দিচ্ছি 3.1। 3.1টা হচ্ছে কি জিনিস, নাম্বার সিস্টেম। হ্যাঁ, 3.1 এই যে নাম্বার সিস্টেম, এই হচ্ছে একটা ফোল্ডার আমি করলাম। হ্যাঁ, নাম্বার সিস্টেম। এখন তোমরা কি করবা, এসে এই নাম্বার সিস্টেমে ঢুকবা। নাম্বার সিস্টেমের ভিতরে ঢোকার পরেই, নাম্বার সিস্টেমের উপরে ঢোকার পরে তোমাকে আরেকটা ফোল্ডার তোমাকে পাবা। হ্যাঁ, যেহেতু আমরা এক একটা ফোল্ডারে হচ্ছে আমি তোমাদেরকে যেহেতু অনেকগুলা জিনিস দিব, ঠিক আছে, অনেকগুলা জিনিস দিব। তো এখানে আমি তোমাদেরকে, ধরো এখানে এসে তুমি কি এসে ঢুকলা, লেকচার 1, লেকচার 1, কেকচার না, লেকচার। এই যে দেখো, এই যে লেকচার 1টাতে যে ঢুকলাম, ঢুকবা, এই লেকচার 1-এর ভিতরে এইখানে হচ্ছে সব দেয়া থাকবে। এই লেকচার 1-এর ভিতরে তোমাদের একদম যা যা জিনিস আমার আছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো আমি কি কি দিব। এই যে ধরো সর্বপ্রথম আমি হচ্ছে এই যে বইটা আপলোড দিলাম। হ্যাঁ, বইটা আপলোড দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি কি করব, এখানে আমি হচ্ছে এই যে প্র্যাকটিস শিটটা আমি আপলোড দিলাম। হ্যাঁ, প্র্যাকটিস শিটটাও দিব, এবং এইটার মধ্যে আমি কি করব, এই যে লেকচারটা আমি দিচ্ছি, এই লেকচারটা আমি একটু পরে সেভ করব, এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে তারপরে হচ্ছে আমরা এটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, দিলে তুমি পেয়ে যাবা। হ্যাঁ, এখন একটা জিনিস দেখো, এখন একটা জিনিস দেখো, কথা হচ্ছে আরেকটা জিনিস আমি বলি। আমরা তাহলে টোটাল নাম্বার পাইলাম কয়টা, দেখো আমরা নাম্বার পাইছি টোটাল কি কি, আমরা পাইছি কি বাইনারি, বাইনারি। হ্যাঁ, তাহলে দেখো এই বাইনারি থেকে কি 3টা নাম্বারে যাওয়ার কথা। হ্যাঁ, রূপান্তর, যেটাকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর বলি। তো দেখো বাইনারি থেকে 3টা নাম্বারে যাওয়ার কথা। 3টা নাম্বার কি কি, একটা হচ্ছে ডেসিমেলে যাওয়ার কথা, অক্টালে যাওয়ার কথা, আর হচ্ছে কি হেক্সাতে যাওয়ার কথা। তো দেখো এই সেম ভাবে খেয়াল করো, ডেসিমেল থেকেও কি বাইনারিতে আসবে, ডেসিমেল থেকে অক্টালে আসবে, ডেসিমেল থেকে হেক্সাতে যাবে। একই নিয়ম মেনে, একই নিয়ম মেনে কি অক্টাল থেকে ডেসিমেলে যাবে, অক্টাল থেকে বাইনারিতে আসবে, অক্টাল থেকে হেক্সাতে আসবে। আবার সেম নিয়ম ফলো করে কি, সেম নিয়ম ফলো করে, এই কই গেল, সেম নিয়ম ফলো করে হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে রূপান্তর। তাহলে দেখো আমাদের এখানে টোটাল রূপান্তর আছে 12টা। টোটাল কয়টা রূপান্তর আছে, 12টা রূপান্তর আছে, 12টা রূপান্তর টোটাল আছে। হ্যাঁ, রূপান্তর আছে। এখন দেখো নেক্সট ক্লাসে আমরা কি রূপান্তর শিখবো। নেক্সট ক্লাসে সর্বপ্রথম আমরা চেষ্টা করব এই 3টা রূপান্তর শেখা। হ্যাঁ, এই যে প্রথম যে 3টা আছে, হ্যাঁ এই যে প্রথম যে 3টা, সেটা হচ্ছে কি ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। মানে ডেসিমেল থেকে অন্য যে নাম্বারগুলোতে যাওয়া যায় সেই জিনিসটা আমরা আগে শিখবো। তো দেখো এই ডেসিমেল থেকে অন্যান্য আমি একদম আস্তে আস্তে ধীরে ধীরে করাবো, যেহেতু প্রথম তোমরা এই জিনিসগুলো শিখতেছো। আমি চাবো খুবই স্লো আগাইতে, ঠিক আছে। আজকে ক্লাসে আমি একটু থিওরিটা শেষ করে রাখছি। তো এই 3টা জিনিস যদি করার পর সময় পাই তাইলে এইটা পরেরটা ভাববো, আর না পাইলে ভাববো না, কোনো সমস্যা নেই। ক্লাস লাগলে যে কটার কথা বলছি, ক্লাস আরো 10টা বেশি নিব, 20টা বেশি নিব, কোনো সমস্যা নেই। কিন্তু স্লো অ্যান্ড স্টেডি আগাবো, এবং 25-এরও আবার টেনশন করার দরকার, তোমাদেরও দেখবো সময় মতো যা প্রয়োজন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইগুলা নিয়ে তোমরা প্যারা নিও না। হ্যাঁ, ঠিক আছে, একদমই এইগুলা নিও না, ঠিক আছে। টোটাল 12টা রূপান্তর। এখন আসো, হ্যাঁ এবার আসো, যেটা হচ্ছে তোমাদের আসল কথা যেটা আমি বলতে চাই, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই নোট করবা মায়া, অবশ্যই নোট করবা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদেরকে দিব। এখন আরেকটা জিনিস একটু এই করো, যারা তোমরা নতুন আছো, যারা তোমরা নতুন আছো এইচএসসি 26, তাদের কাছে আইসিটি সাবজেক্টটা একদমই নতুন, কারণ এর আগে তোমরা অন্যান্য সাবজেক্ট পড়ছো। নতুন ঠিক না, নতুন হওয়ার কারণটা হচ্ছে এর আগে তোমরা জীবনও আইসিটি পড়ো নাই। যেহেতু জীবনও আইসিটি পড়ো নাই, তা তার একটা প্রভাব তো আছেই, ঠিক আছে, তার একটা প্রভাব তো আছেই। তো এই জন্য তোমরা কি করবা, তোমরা হচ্ছে প্লিজ আইসিটিটাকে এখন একটু গুরুত্ব দিবা, একটু পাত্তা দিবা, যেহেতু হচ্ছে আমি আসি। হ্যাঁ, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি হচ্ছে এইগুলা সব জিনিস হচ্ছে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের গ্রুপে একটা ডাউট সলভিং সেশন খোলা হবে, সেখানেও তোমরা আমাদেরকে প্রবলেমগুলো বলতে পারবা। আর যার যা লাগে, ঠিক আছে, তোমাদের যার যা লাগে একটা জিনিস একটু খেয়াল করো, অনেক সময় কি করা হয়, অনেক সময় হচ্ছে আমাদেরকে মেইল করলে দেখলাম আমরা মেইলের অ্যান্সারটা দিতে পারি না। হ্যাঁ, মেইলের অ্যান্সারগুলো দিতে পারি না সব সময়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা আমাকে হচ্ছে সরি মানে মেসেঞ্জারে মেসেজের রিপ্লাইগুলো দিতে পারি না। সেই ক্ষেত্রে এক্সেপশনাল যদি কারোর কোনো, হ্যাঁ ঠিক আছে, কারোর যদি কোনো স্পেশাল প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আমাকে একটু মেইল করো, ঠিক আছে, আমাকে একটু মেইল করো। আমার মেইল অ্যাড্রেস হচ্ছে এইটা,
এই যে মুস্তাফিজুর ডট সানি ডট wd@gmail.com। হ্যাঁ, এই হচ্ছে জিনিসটা। এখানে তোমরা হচ্ছে আমাকে মেইল করো, ঠিক আছে? তাইলে এখন হচ্ছে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দোয়া করে আমাদের জন্য, আমরাও দোয়া করি তোমাদের জন্য। তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস হইলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কোনো ভুল হলে শুধরানোর সুযোগ দিবা। আর এই যে প্রতারণার যে গ্রুপটা, এই গ্রুপে একটু কম নাড়াচাড়া করবা, ঠিক আছে? আর যদিও কোনো জায়গায় আমরা ইনশাল্লাহ চেষ্টা কমতি রাখবো না। আর যদি কোথাও কেউ আসলে প্রতারণা গ্রুপে পোস্ট দাও, আমার আর সাকিবকে একটু ট্যাগ দিয়ে দিও, আমাদের ভালো লাগে ভাই, ঠিক আছে, এই পোস্টগুলো দেখতে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।